আসসালামু আলাইকুম। 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। তো পরিবেশ রসায়ন চ্যাপ্টারটি আসলে হচ্ছে গিয়ে এই অধ্যায়ের মধ্যে আমি এটাকে তিনটা ভিন্ন ভিন্ন পার্টে ভাগ করে নিয়েছি এবং তিনটা পার্ট নিয়ে আমাদের তিনটা লেকচার হচ্ছে গিয়ে তোমরা পাবে। তো ফার্স্ট লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে গ্যাসের যেই সূত্রসমূহ আছে, গ্যাসের প্রাথমিক সূত্রসমূহ, সেই গ্যাসের সূত্রসমূহ নিয়ে এবং তার সাথে আমাদের হচ্ছে গিয়ে অ্যাভোগাড্রো সূত্র, গ্যাসের সার্বজনীন সূত্র, সার্বজনীন গ্যাস ধ্রুবক, এই সংক্রান্ত আলোচনা হবে প্রথম লেকচারে। তারপর সেকেন্ড লেকচারে তোমরা হচ্ছে গিয়ে আমরা আলোচনা করব ডাল্টনের আংশিক চাপ সূত্র, গ্রাহামের ব্যাপন সূত্র, তারপর হচ্ছে গ্যাসের আণবিক গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে, এবং হচ্ছে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসের সংক্রান্ত আলোচনা নিয়ে। এবং থার্ড লেকচারে আমরা মোটামুটি আলোচনা করব যে এই অধ্যায়ের শেষের দিকের যে অংশগুলো রয়েছে, যেমন হচ্ছে কি আমাদের অ্যাসিড ক্ষার মতবাদ, তারপর হচ্ছে কি আমাদের বিওডি, সিওডি, ঠিক আছে, আমাদের হচ্ছে পানি দূষণের যে পরিমাপসমূহ আছে ওইগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকে প্রথম লেকচার শুরু করি। তো প্রথমে এখানে আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ এখানে দেয়া আছে, যে আজকে আমরা আলোচনা করব প্রথমেই গ্যাসের সূত্রসমূহ নিয়ে। গ্যাসের সূত্রসমূহ নিয়ে আমরা আলোচনা করব। এখানে আসবে হচ্ছে গিয়ে বয়েলের সূত্র, ঠিক আছে, বয়েলের সূত্র, তারপর চার্লসের সূত্র, গেলুসাকের সূত্র, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর এই সূত্রসমূহের নিয়ে আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমও দেখব। তারপর আমরা আলোচনা করব অ্যাভোগাড্রোর সূত্র নিয়ে, এবং তার থেকে যে আমরা অ্যাভোগাড্রোর সংখ্যার একটা পরিমাপ পাই সে অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে। এবং সবার শেষে আমরা আলোচনা করব গ্যাসের সমন্বয় সূত্র নিয়ে, যে এই যে আমাদের তিনটা সূত্রকে একসাথে সমন্বয় করে আমরা যেই সূত্র পাই, এবং তার থেকে যে আদর্শ গ্যাস সমীকরণ পাওয়া গেছে, এবং আদর্শ গ্যাস সমীকরণে আদর্শ গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক নিয়ে আমরা আলোচনা করব। এবং প্রত্যেকটি টপিক নিয়ে আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমস দেখব, ঠিক আছে। তো যদি আমরা মূল আলোচনায় প্রবেশ করি, তো প্রথমেই আমাদের গ্যাসের সূত্রসমূহ নিয়ে আমরা আলোচনা শুরু করব। গ্যাসের সূত্রসমূহের প্রথমেই যে সূত্রটা চলে আসে সেটা হচ্ছে বয়েলের সূত্র। দেখো, বয়েলের সূত্র প্রথমে হচ্ছে গিয়ে আমাদের মনে রাখতে হবে যে এই যে আমাদের গ্যাসের সূত্রগুলো আমরা আলোচনা করব, প্রত্যেকটা গ্যাসের সূত্রের জন্যেই আমাদের গ্যাসের ভর এম আমরা স্থির ধরে নিব, ঠিক আছে, যে গ্যাসের ভর পরিবর্তন হবে না, গ্যাসের ভর পরিবর্তন হবে না, আমাদের এম বা ভর সবসময় স্থির থাকবে। তাহলে আমাদের গ্যাসের ক্ষেত্রে যে বাকি প্যারামিটারগুলো চলে আসে, সেই প্যারামিটার, তিনটা প্যারামিটার আমরা এখানে আলোচনা করব: চাপ বা প্রেসার, আয়তন বা ভলিউম, এবং টেম্পারেচার, ঠিক আছে। প্রেসার, ভলিউম অ্যান্ড টেম্পারেচার, এই চাপ, আয়তন এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক আমরা ভিন্ন ভিন্ন সূত্রের মাধ্যমে হচ্ছে গিয়ে আমরা প্রথমে প্রকাশ করব। তো বয়েলের সূত্র আলোচনা করে আমাদের এই তিনটা প্যারামিটারের মধ্যে এই চাপ এবং আমাদের হচ্ছে গিয়ে আয়তন নিয়ে, ঠিক আছে, চাপ এবং আয়তন নিয়ে। তো বয়েলের সূত্র হচ্ছে আমাদের চাপ এবং হচ্ছে গিয়ে আয়তনের মধ্যে সম্পর্ক, পি এবং ভি এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এবং আমরা মনে রাখবো, যখন আমরা যে কোনো দুইটা প্যারামিটার নিয়ে কাজ করব, থার্ড প্যারামিটারটা অটোমেটিক্যালি কী হয়ে যাবে, কনস্ট্যান্ট হয়ে যাবে বা স্থির হয়ে যাবে, ঠিক আছে, থার্ড প্যারামিটারটা স্থির হয়ে যাবে। তাহলে বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা দুইটা জিনিস স্থির পেয়ে যাই, ভরটাও স্থির, টেম্পারেচার স্থির। তাহলে দেখো তো সূত্রটা, দেখো যে প্রথমে বলতেছে তাপমাত্রা স্থির থাকলে নির্দিষ্ট ভরের, ঠিক আছে, দুইটা কিন্তু স্থির বলে দিয়েছে, কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, ঠিক আছে, আয়তন প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। তাহলে আয়তন সমানুপাতিক 1/p, এটা কিন্তু আমাদের সূত্র। এখন এই সূত্রটা কি বলতে যাচ্ছে? এই সূত্রটা বলতে যাচ্ছে যে চাপ আর আয়তনের সম্পর্কটা হচ্ছে কি পুরোপুরি উল্টো। তার মানে তুমি যদি কোনো একটা পাত্রে গ্যাস নাও, ঠিক আছে, ধরো এটা একটা পাত্র, এটার মধ্যে গ্যাস আছে ধরে নিলাম। এখন এই গ্যাসের মধ্যে যদি তুমি চাপ বাড়াও, ঠিক আছে, চাপ যদি হচ্ছে তুমি বৃদ্ধি করো, চাপ যদি বৃদ্ধি করো তাহলে আয়তন কী হবে, হ্রাস পাবে। স্বাভাবিক ব্যাপার, কোনো কিছুকে তুমি যদি চারপাশ থেকে চাপ দাও, এটার আয়তনটা কী হবে, হ্রাস পাবে, এটাকে সংকুচিত হবে। অন্যদিকে চাপ যদি তুমি কমাও তাহলে আয়তনটা বৃদ্ধি পাবে। তুমি যদি এটাকে শিথিল করে দাও তার উপর চাপ, তাহলে কী হবে, গ্যাসগুলো ছড়ায় যাবে এবং আয়তনটা কী হবে, বৃদ্ধি পাবে। তো এটাই কিন্তু হচ্ছে বয়েলের সূত্রের মূল কথা, যে চাপ বাড়ালে আয়তন কমবে আর চাপ যদি কমাও তাহলে আয়তন বাড়বে। তো এই যে আমাদের ভি সমানুপাতিক 1/p, যখন তাপমাত্রা বা টেম্পারেচার স্থির,
এখান থেকে আমি লিখতে পারি v is equal to k into 1/p, ঠিক আছে, যেখানে কেটা হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে, সমানুপাতিক ধ্রুবক। এবার যদি আমি এই পিটাকে আমি এই পাশে নিয়ে আসি তাহলে আমি লিখতে পারি যে pv is equal to k, তার মানে pv is equal to ধ্রুবক, ঠিক আছে, তার মানে চাপ এবং আয়তনের গুণফল সবসময় কী হবে, কনস্ট্যান্ট হবে বা ধ্রুবক হবে। তাহলে আমি যদি ভিন্ন ভিন্ন চাপে, ধরো p1 চাপে যদি আমি আয়তন হিসাব করি v1, কোনো একটা গ্যাসের ক্ষেত্রে যদি p1 চাপে আয়তন হিসাব করি v1, p2 চাপে যদি আয়তন হিসাব করি v2, ঠিক আছে, p3 চাপে যদি p3 চাপে যদি আয়তন হিসাব করি v3, তাহলে আমি লিখতে পারবো যে p1 আর v1 এর গুণফল, p2 এবং v2 এর গুণফল, p3 and v3 এর গুণফল সবসময় কি থাকবে, ধ্রুবক থাকবে। মানে আমাদের চাপ চেঞ্জ করলে আয়তনও চেঞ্জ হবে এবং এমনভাবে চেঞ্জ হবে যাতে তাদের গুণফল সমান থাকে। তাহলে p1 v1 হবে p2 v2 সমান এবং p3 v3 সমান। এগুলো হবে হচ্ছে আমাদের যে আনুপাতিক ধ্রুবক k এর সমান। তো এটা কিন্তু এখানে বলা হচ্ছে যে p1 v1 p2 v2 is equal to k। তো আমরা কিন্তু বয়েলের সূত্র বলতে আমরা কিন্তু মেইনলি বুঝবো এই সূত্রটা, p1 v1 is equal to p2 v2, এবং এই সূত্র দিয়ে কিন্তু আমরা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করব। এটা কখন হবে, যখন t আর m স্থির, ঠিক আছে। তো এবার আমরা বয়েলের সূত্রের ক্ষেত্রে কয়েকটা হচ্ছে লেখচিত্র আমরা একটু বোঝার চেষ্টা করব। এই লেখচিত্রগুলো মাঝে মাঝে কিন্তু পরীক্ষায় চলে আসে, অ্যাডমিশনের মধ্যে প্রায় এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। সাধারণত হচ্ছে গিয়ে অবজেক্টিভে বেশি আসে, কিন্তু যদিও আমাদের ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় হচ্ছে গিয়ে আসার সম্ভাবনা তবুও আছে, ঠিক আছে। এখান থেকে কিন্তু কয়েকটা লেখচিত্র দিয়ে প্রশ্ন করা যায়। তো লেখচিত্রগুলো বুঝতে হবে, ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য হচ্ছে আমাদের লেখচিত্রগুলো বুঝতে হবে। তো প্রথমেই প্রথম যে লেখচিত্রটা দেওয়া আছে এটা যদি আমরা দেখি, এখানে ওয়াই অক্ষ বরাবর বসানো হয়েছে হচ্ছে আমাদের পি চাপ, আর এক্স অক্ষ বরাবর বসানো হয়েছে আমাদের ভি বা আয়তন, ঠিক আছে। 1/d আমি এটা এখন হিসাব করবো না। তো এক্স অক্ষ বরাবর আয়তন আর ওয়াই অক্ষ বরাবর চাপ। তো যেহেতু আমাদের আয়তন আর চাপের সম্পর্ক হচ্ছে ভি সমানুপাতিক 1/p, ব্যস্তানুপাতিক সম্পর্ক, তার মানে আমাদের লেখচিত্রটা আমাদের হচ্ছে আমাদের কি হবে, দেখো লেখচিত্রটা হচ্ছে আমাদের, দেখো যে আয়তন যত বাড়তেছে চাপ তত কমতেছে, চাপ ততই কমতেছে, ঠিক আছে। আয়তন যতই বৃদ্ধি পাচ্ছে চাপ তত কমতেছে। আবার চাপ যত বাড়বে, চাপ যত বাড়তেছে মানে যত উপরের দিকে যদি আমি যাই, তাহলে দেখো আমাদের আয়তন কিন্তু ততই কমতেছে, ঠিক আছে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এই গ্রাফটা দেখতে অনেকটা হচ্ছে হাইপারবোলার মতো হয়, এটাকে হাইপারবোলিক গ্রাফ হচ্ছে বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ। তো পি আর ভিকে স্থাপন করা হয়েছে যে আমাদের ভি বৃদ্ধি পেলে আয়তন বৃদ্ধি পেলে চাপ কমবে, আয়তন হ্রাস পেলে চাপ বাড়বে, বা চাপ বৃদ্ধি পেলে আয়তন কমবে, চাপ হ্রাস পেলে আয়তন বাড়বে। তো এখন এখানে এই গ্রাফগুলো, তিনটা গ্রাফ এখানে দেওয়া আছে, দেখো তিনটা হচ্ছে গিয়ে তাপমাত্রা, ভিন্ন ভিন্ন তাপমাত্রায় কিন্তু আমাদের এখানে মানগুলো স্থাপন করে তিনটা গ্রাফ পাওয়া গেছে। এখন মাঝে মাঝে একটা এরকম একটা গ্রাফ তোমাদের দেওয়া থাকতে পারে, বলা হইতে পারে যে এখানে যে তিনটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় চাপ এবং আয়তন হিসাব করা হয়েছে, তার মধ্যে কোন তাপমাত্রাটা বেশি বা কোনটা কম, বা কম বা বেশির হচ্ছে গিয়ে অনুপাত করো বা তুলনা করো। সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, দেখো খেয়াল করো, তুমি আমরা একটা মানে নির্দিষ্ট আয়তন বা হচ্ছে ধরে নিই, ঠিক আছে, নির্দিষ্ট পয়েন্ট ধরে নিই। ধরো আমি এই পয়েন্টটা ধরতেছি, এখানে হচ্ছে ভি স্থির, ঠিক আছে, মানে আয়তনটা এখানে স্থির, আয়তন আমি কিন্তু সামনেও যাচ্ছি না পিছনে যাচ্ছি, তার মানে আয়তন স্থির। এখন এই বরাবর যদি আমরা একটা সরলরেখা আঁকি, তাহলে দেখো তো, আচ্ছা সরলরেখা হয়নি, ধরে নাও আর কি সরলরেখা। তো আমরা যদি একটা সরলরেখা আঁকি তাহলে আমি কিন্তু তিনটা পয়েন্ট পাচ্ছি, তিনটা গ্রাফে তিনটা পয়েন্ট পাচ্ছি। এখন এই তিনটা পয়েন্ট হচ্ছে আমাদের কি নির্দেশ করবে, আমাদের ওয়াই অক্ষ বরাবর চাপ নির্দেশ করে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর চাপ নির্দেশ করে। তাহলে এই তিনটা চাপকে আমি ধরে নিই হচ্ছে গিয়ে এই T1 টেম্পারেচারের গ্রাফের জন্য এটা হচ্ছে P1, T2 জন্য ধরে নিই P2, আর T3 জন্য P3, ঠিক আছে। এখন কিন্তু আমি ওয়াই অক্ষ বরাবর কিন্তু আমি বলতে পারতেছি চাপগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা, P3 সবচেয়ে বেশি, P2 তারপর P1। এখন আমরা জানি আয়তন যখন স্থির, বি যখন স্থির, তখন টেম্পারেচার আর প্রেশার পরস্পর সমানুপাতিক, ঠিক আছে। টেম্পারেচার আর প্রেশার হচ্ছে পরস্পর সমানুপাতিক, মানে তাপমাত্রা বৃদ্ধি করলে চাপ বাড়বে, তাপমাত্রা হ্রাস করলে চাপ কমবে। তাহলে সেই সম্পর্ক অনুযায়ী সবচেয়ে বেশি চাপ হচ্ছে P3, তাপমাত্রা হচ্ছে বেশি হবে কি T3 তে, তাই না।
তারপর চাপ বেশি P2-তে, তাপমাত্রা বেশি হবে T2, তারপর চাপ সবচেয়ে কম P1-এ, তার তাপমাত্রা সবচেয়ে কম হবে T1। ব্যাপারটা এরকম P3 P2 P1, এবং এখান থেকে আমি লিখতে পারি T3 greater than T2 greater than T1। এইভাবে কিন্তু আমরা হিসাব করতে পারি, ঠিক আছে। এই যে তো এভাবে কিন্তু যদি কোনো একটা গ্রাফে যদি হচ্ছে ভিন্ন ভিন্ন টেম্পারেচারে যদি গ্রাফটা আঁকা হয়, তাহলে কোন টেম্পারেচারটা বেশি এটা কিন্তু আমরা বের করতে পারবো। আচ্ছা, এটা গেল 1 নম্বর গ্রাফ। 2 নম্বরে আসি। সেকেন্ড গ্রাফে আমাদের হচ্ছে গিয়ে ওয়াই অক্ষ বরাবর হচ্ছে চাপ স্থাপন করা হয়েছে, আর এক্স অক্ষ বরাবর স্থাপন করা হয়েছে 1/v, ঠিক আছে। এখন খেয়াল করো, v সমানুপাতিক 1/p, v সমানুপাতিক 1/p। এখান থেকে কিন্তু আমি লিখতে পারি p সমানুপাতিক 1/p, সরি 1/v হবে এখানে, p সমানুপাতিক 1/v কিন্তু আমি এখানে লিখতে পারি। তো যেহেতু আমি p সমানুপাতিক 1/v যদি লিখি, তাহলে আমি বলতে পারি p সমানুপাতিক 1/v, মানে 1/v এর সাথে p এর সম্পর্ক সমানুপাতিক। v এর সাথে যদি বলি তাহলে p এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, কিন্তু 1/v পুরো রাশিটাকে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমি বলতে পারবো যে p 1/v এর সমানুপাতিক। তাহলে সমানুপাতিক সম্পর্কের জন্য গ্রাফ কি হবে? মূলবিন্দুগামী সরল রেখা। এই যে আমাদের মূলবিন্দুগামী সরল রেখা হচ্ছে আমাদের এখানে গ্রাফটা এসেছে। এখন যাই হোক, এখানে কিন্তু গ্রাফটাকে মূলবিন্দুতে হচ্ছে যোগ করা হয়নি, কারণ মূলবিন্দুতে আমাদের আয়তন হচ্ছে গিয়ে 0, কিন্তু আমরা জানি যে কোনো একটা গ্যাসের আয়তন 0 হতে পারবে না। এই জন্য এখানে মূলবিন্দুতে হচ্ছে গিয়ে আমাদের গ্রাফগুলো সংযুক্ত করা হয়নি, ঠিক আছে, একটু ডট 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 দিয়ে শুরু করা হয়েছে। তো এই যে আমাদের সমানুপাতিক সম্পর্কের জন্য সরল রেখা কিন্তু আমরা পেলাম। এখন এই 3টা গ্রাফ আঁকা হয়েছে 3টা ভিন্ন ভিন্ন তাপমাত্রায়, T1 T2 এবং T3-তে। এখন কথা হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে যে কোনো মুহূর্তে আমাদের হচ্ছে কোন টেম্পারেচার হচ্ছে বেশি হবে, এটাও কিন্তু আমরা হচ্ছে গিয়ে ওই আগের মতো করি। আমরা একটা নির্দিষ্ট পয়েন্ট ধরে নিয়ে যেখানে 1/v স্থির, সেখানে হচ্ছে টেম্পারেচার দ্বারা হচ্ছে আমাদের, মানে যেখানে v স্থির সেখানে যেইটার চাপ বেশি হবে সেটা টেম্পারেচারে বেশি হবে। তো যেটা চাপ বেশি আমাদের T3-তে চাপ বেশি, তাহলে T3 হচ্ছে আমাদের হচ্ছে বেশি হবে, তারপর T2, তারপর T1। আগের মতো করে কিন্তু আমরা হিসাব করতে পারি, আর নতুন করে দেখালাম না। তো এটা হচ্ছে 2 নম্বর আমাদের হচ্ছে গ্রাফ। তাহলে আমরা বলতে পারি যে চাপের সাথে 1/v এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। 3 নম্বর যেই হচ্ছে গ্রাফটা দেওয়া আছে, এটা খুবই মজার একটা গ্রাফ। দেখো, খেয়াল করো, গ্রাফটাতে ওয়াই অক্ষ বরাবর স্থাপন করা হয়েছে PV, আর এক্স অক্ষ বরাবর P। এখন PV এর সাথে P এর সম্পর্ক কি? তোমাদের মনে হতে পারে PV এর সাথে P এর সম্পর্ক হয়তো সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক হতে পারে, কিন্তু খেয়াল করো, আমরা কিন্তু আগের স্লাইডে দেখে এসেছি যে PV সবসময় চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি ধ্রুবক বা কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু K। তার মানে টেম্পারেচার যদি স্থির থাকে তাহলে আমাদের P আর V এর গুণফল সবসময় ধ্রুবক। যেহেতু ধ্রুবক, কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে এটা কি হবে? এক্স অক্ষের সাথে হবে সমান্তরাল। এই যে এক্স অক্ষের সাথে সমান্তরাল আমরা কিন্তু একটা গ্রাফ পাচ্ছি। এখন কথা হচ্ছে ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য এই গ্রাফটা আবার ভিন্ন ভিন্ন উচ্চতায় হবে, কারণ PV এর মানটা হবে ভিন্ন ভিন্ন, ঠিক আছে। তো টেম্পারেচার যত বেশি হবে PV এর মান তত বেশি হবে, কারণ চাপ তত বেশি হবে, তাই না? বা এখানে যদি চাপকে স্থির ধরে নিই, তার মানে টেম্পারেচার যত বেশি আয়তন তত বেশি হবে, তার মানে PV এর গুণফল তত বেশি হবে। তার মানে আমি একটা নির্দিষ্ট পয়েন্টে যদি আমি হিসাব করি যেই টেম্পারেচারে PV এর মান সবচেয়ে বেশি, সেটা হচ্ছে সবচেয়ে বেশি টেম্পারেচার। তার মানে T3 হাইয়েস্ট টেম্পারেচার, তারপর T2, তারপর T1, ঠিক আছে। ওকে, আচ্ছা, আরেকটা গ্রাফ এখানে দেওয়া আছে যে হচ্ছে গিয়ে লগ P এর গ্রাফ, ঠিক আছে। P এবং 1/v এর লগের গ্রাফ আর কি, ঠিক আছে। P সমানুপাতিক 1/v, এখানে আমি উভয় পাশে লগ নিয়ে নিয়েছি, লগ P, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের সমানুপাতিক হবে লগ 1/v। তো সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে আমাদের যখন হচ্ছে গিয়ে 1/v এর মান একদম 0 হবে, তখন একটা আমাদের P এর একটা মান থাকবে। এই জন্য এটা হচ্ছে আমাদের কি এক্স অক্ষকে একটা ছেদনকারী একটা সরলরেখা পাচ্ছি, কিন্তু তবুও সম্পর্কটা যেহেতু হচ্ছে সমানুপাতিক, তার মানে হচ্ছে আমাদের একটা সরলরেখা কিন্তু আমরা গ্রাফ পাচ্ছি। তো এই 4 নম্বর গ্রাফটা খুব বেশি ইম্পর্টেন্ট না, তবুও লগ P সমানুপাতিক লগ 1/v, তার জন্য একটা সরলরেখা কিন্তু আমরা পাচ্ছি, কিন্তু সেটা মূলবিন্দুগামী হবে না, ঠিক আছে। কারণ 1/v এর মান যদি 0 হয় তবুও কিন্তু আমি একটা P এর একটা মান পাবো, এটা P এর মান 0 হবে না এখানে, আর লগ P এর মান 0 হবে না, ঠিক আছে। P এর মান 0 হবে, কিন্তু লগ P এর মান 0 হবে না। তো এই জন্য এটা আমাদের হচ্ছে গিয়ে মূলবিন্দুগামী সরলরেখা না, বরং ওয়াই অক্ষকে ছেদ করতেছে এমন একটা সরলরেখা। আচ্ছা, তো এই গেল আমাদের হচ্ছে বয়েলের সূত্রের জন্য হচ্ছে আমাদের যেই গ্রাফগুলো আর কি। দেখো, প্রত্যেকটা গ্রাফের জন্য কিন্তু মাস্ট আবারও বলতেছি, প্রত্যেকটা গ্রাফের জন্য কিন্তু আমাদের কি হবে?
টি স্থির থাকতে হবে, টি কনস্ট্যান্ট থাকতে হবে, ঠিক আছে। তো এই যে টি যে কনস্ট্যান্ট বা টেম্পারেচার যে কনস্ট্যান্ট, এই জন্য এই ধরনের গ্রাফকে বলা হয় সমতাপীয় গ্রাফ। সমতাপীয় গ্রাফ, ঠিক আছে, সমতাপীয়, কারণ এখানে টেম্পারেচার কিন্তু হচ্ছে কনস্ট্যান্ট। তো এই যে এই জন্য বয়েলের সূত্রের গ্রাফগুলোকে বলা হয় সমতাপীয় বা আইজোথার্মাল, ঠিক আছে, আইজোথার্মাল। আমরা একটু খেয়াল রাখবো। এবার চলে যে আমাদের গ্যাসের যে সূত্রগুলো পড়বো, তার মধ্যে 2 নম্বর যে সূত্র সেটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। আমরা বলছিলাম যে গ্যাসের সূত্রসমূহ 3টা প্যারামিটার নিয়ে আমরা আলোচনা করব। সেই 3টা প্যারামিটার হচ্ছে চাপ, তাপমাত্রা এবং আয়তন, এবং সবসময় কি থাকবে, ভর স্থির থাকবে। তো আর আমরা বয়েলের সূত্রতে দেখেছি যে চাপ এবং আয়তনের মধ্যে হচ্ছে সম্পর্ক। এবার আমরা দেখব তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক, ঠিক আছে। এক্ষেত্রে আমাদের পি থাকবে বা চাপ থাকবে স্থির। তাহলে প্রথমে আমরা বলে নিই যে স্থির চাপে, ঠিক আছে, যে কোনো গ্যাসের আয়তন, স্থির চাপে নির্দিষ্ট গ্যাসের আয়তন হবে, কারণ নির্দিষ্ট ভরের হইতে হবে, কারণ আমরা বলে দিয়েছি কিন্তু ভর স্থির। নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন, খেয়াল করো, কথাটা খেয়াল করো, খুব ইম্পর্টেন্স দিয়ে, প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসের ফলে আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তনের 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তার মানে তুমি যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করো, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন ধরে নিয়ে V0, ঠিক আছে। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের মানে V0-এর 1/273 ভাগ বৃদ্ধি পাবে। আর যদি তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেলসিয়াস কমাও, তাহলে V0-এর 1/273 অংশ হ্রাস পাবে, ঠিক আছে। তাহলে কোনো যদি আমি টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করি, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির ফলে গ্যাসের আয়তন হবে, নতুন আয়তন V(T) যদি আমি কল্পনা করি, তাহলে আগের 0 ডিগ্রি সেলসিয়াসের আয়তনে ছিল V0, তাপমাত্রা বৃদ্ধি করছে, তার মানে প্লাস ওই V0-এর, ঠিক আছে, V0-এর 1 ডিগ্রির জন্য হয় 1/273, তাহলে টি ডিগ্রির জন্য হবে কি T/273 ভাগ। এই জন্য এটাকে আমি লিখতে পারি এই যে VT = V0 প্লাস V0 ইন্টু T/273, এটা কিন্তু আমরা লিখতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের চার্লসের সূত্র। এখন এখান থেকে আমি যদি গিয়ে VT = V0টা কমন নিই, তাহলে আমি লিখতে পারি 1 প্লাস T/273 লেখা যায়। এখান থেকে আমি লিখতে পারি V0 ইন্টু 273 বা এখন উপরে থাকবে গিয়ে 273 প্লাস টি। খেয়াল করো, এখানে গিয়ে টি ডিগ্রি সেলসিয়াস তাপ টেম্পারেচার, তার সাথে 273 যোগ করা হয়েছে। আমরা জানি সেলসিয়াস স্কেলের সাথে 273 যোগ করলে আমরা কি পাই, কেলভিন স্কেলের তাপমাত্রা পাই। তাহলে আমি লিখতে পারবো V0, ঠিক আছে, ডিভাইড বাই 273, এটাকে এদিকে নিয়ে আসলাম, ইন্টু গিয়ে আমাদের টেম্পারেচার, আমাদের গিয়ে কেলভিন স্কেলে, এটা কেলভিন স্কেলে টেম্পারেচার ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা ছিল ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল ডিগ্রি সেলসিয়াস, এটা ছিল কেলভিনে। তাহলে এই V0/273, V0 গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তন, এটা সবসময় স্থির থাকবে, শূন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার আয়তন আমাদের স্থির, ঠিক আছে, যেহেতু আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে না, আয়তন বৃদ্ধি পাচ্ছে না। আর 273 একটা ধ্রুবক, তো এখান থেকে আমি লিখতে পারি V, এই যে আমাদের আয়তনটা সমানুপাতিক, যেহেতু আমাদের এটা ধ্রুবক T, ঠিক আছে। এটাকে কিন্তু লেখা যাচ্ছে যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V পরম তাপমাত্রা মানে কেলভিন স্কেলে তাপমাত্রার সমানুপাতিক হবে। তো V সমানুপাতিক T, এখান থেকে আমি লিখতে পারি V = KT, ঠিক আছে। কে হচ্ছে আমাদের একটা আনুপাতিক বা সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে, কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। তো এবার যদি টিটাকে এদিকে নিয়ে আসি, তাহলে আমি লিখতে পারি V/T = K, ঠিক আছে। তার মানে V এবং T এর অনুপাত সবসময় কি হবে, ধ্রুবক হবে। এখন যদি ভিন্ন ভিন্ন টেম্পারেচারে মানে T1 টেম্পারেচার আয়তন হয় V1, T2 টেম্পারেচার আয়তন হয় V2, তাহলে তাদের অনুপাত V1/T1, V2/T2 তারা কি হবে, সবসময় সমান হবে, V3/T3, এভাবে কিন্তু চলতে থাকবে ডট। এটাই কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে যে V1/T1 = V2/T2 = K। এই সূত্রটা কিন্তু আমাদের চার্লসের সূত্র হিসেবে আমরা ব্যবহার করব। তাহলে চার্লসের সূত্র থেকে আমি 2টা পাচ্ছি, একটা গিয়ে আমরা টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন বের করতে পারবো এই সূত্র অনুসারে, আর এই সূত্র অনুসারে আমরা ভিন্ন ভিন্ন টেম্পারেচার এবং ভিন্ন ভিন্ন টেম্পারেচারে আয়তন নির্ণয় করতে পারবো। তো এটা গেল আমাদের চার্লসের সূত্র।
তো চার্লসের সূত্রের কয়েকটা লেখচিত্র যদি আমরা দেখি, খেয়াল করো চার্লসের সূত্রগুলোর ক্ষেত্রে সবসময় কী হবে, পি স্থির হবে। যেহেতু পি স্থির তাই এটাকে বলা হয় সমচাপীয় রেখ। কি বলা হয়? সমচাপীয় রেখ, এবং সমচাপীয় বলা হয়, এবং এই জন্য এটাকে বলা হয় কি আইসোবার, তার মানে চাপ স্থির, আইসোবার। তো এখন যদি আমি হচ্ছে গিয়ে কোনো গ্রাফে হচ্ছে গিয়ে আমি এই হচ্ছে গিয়ে তথ্যগুলো বসিয়ে দেখি গ্রাফগুলো কেমন হয়। প্রথমে আমি 2 নম্বর গ্রাফটা আমি দেখাচ্ছি এটা, ঠিক আছে? তারপর আমি এটাতে আসবো। সেকেন্ড গ্রাফটা যদি আমি দেখি যে আমি যদি এক্স অক্ষ বরাবর টেম্পারেচার বসাই আর ওয়াই অক্ষ বরাবর যদি হচ্ছে আয়তন বসাই, টেম্পারেচার আর আয়তনের সম্পর্ক ভি সমানুপাতিক টি, তার মানে কি সমানুপাতিক সম্পর্ক। তার মানে হচ্ছে আমাদের একটা এক্স অক্ষ মূলবিন্দুকে আমি একটা কী পাবো, সরলরেখা পাবো, ঠিক আছে? যখন যদি পিটা যদি হয় কনস্ট্যান্ট, পি যদি হয় স্থির। খুবই সিম্পল একটা গ্রাফ। এখন এটা যদি ভিন্ন ভিন্ন প্রেসারে, ঠিক আছে, ভিন্ন ভিন্ন প্রেসারে যদি আমি গ্রাফটা আঁকি, তাহলে কিন্তু আমি হচ্ছে একই গ্রাফ পাচ্ছি, সরলরেখাই পাচ্ছি, মূলবিন্দুকে আমি সরলরেখা পাচ্ছি, কিন্তু সরলরেখাটা ভিন্ন ভিন্ন হচ্ছে। এখন এই ভিন্ন ভিন্ন 4টা চাপে P1 P2 P3 এবং P4 চাপে ভিন্ন ভিন্ন 4টা এখানে লেখচিত্র আমরা পাইলাম, ঠিক আছে? 4টা সরলরেখা পাইলাম। এখান থেকে যদি আমাকে বের করতে বলে যে কোন সরলরেখাটার ক্ষেত্রে প্রেসার সবচেয়ে বেশি, তাহলে আমরা কীভাবে বের করব? খেয়াল করো, প্রেসারের সাথে আয়তনের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে প্রেসার যত বেশি আয়তন হবে তত কম। এবার যদি আমি কোনো একটা নির্দিষ্ট একটা বিন্দু, যে কোনো বিন্দু নিতে পারি, বিন্দু ধরে নিয়ে একটা সরলরেখা আঁকি, তাহলে দেখব যে কোন সরলরেখাটায়, 4টা সরলরেখার মধ্যে কোনটায় প্রেসার সবচেয়ে কম। যেটায় প্রেসার সবচেয়ে কম তার মানে সেটা হচ্ছে গিয়ে আয়তন, দেখো প্রেসার সবচেয়ে কম যেটাতে, সেটার মধ্যে হচ্ছে আয়তন হবে সবচেয়ে বেশি, ঠিক আছে? মানে আমি এই যে সরলরেখাটাকে আমরা হচ্ছে খেয়াল করব যে কোন বিন্দুটাতে, এই সরলরেখা 4টা বিন্দু যে আমরা পেলাম, কোন বিন্দুটাতে আয়তন সবচেয়ে কম। যেটাতে আয়তন সবচেয়ে কম সেটার প্রেসার সবচেয়ে বেশি। আয়তন সবচেয়ে কম কোনটা? আয়তন সবচেয়ে কম হচ্ছে এই রেখাটায়, তার মানে এইটার প্রেসার সবচেয়ে বেশি, তার মানে P4 এর সবচেয়ে বেশি প্রেসার। তারপর এখানে আয়তন আরেকটু বেশি, তার মানে P4 থেকে P3-তে প্রেসার আরেকটু কম। এখানে আয়তন আরও বৃদ্ধি পেয়েছে দেখতেছি, একই নির্দিষ্ট টেম্পারেচার আয়তন বৃদ্ধি পাচ্ছে, তার মানে এটার প্রেসার আরও কম। এবং সবশেষে এই টেম্পারেচার এটার আয়তন সর্বোচ্চ, তার মানে P1 এর প্রেসার সবচেয়ে কম, ঠিক আছে? এই যে P4 P3 P2 P1 এভাবে কিন্তু আমরা হিসাব করতে পারি, ঠিক আছে? যে নির্দিষ্ট একটা টেম্পারেচার ধরে নিয়ে সেই টেম্পারেচারে আমরা আয়তনগুলো দেখব যে কোন সরলরেখায় কোনটার আয়তন কত। যেই আয়তনটা সবচেয়ে কম সেটার প্রেসার সবচেয়ে বেশি, যে আয়তনটা সবচেয়ে বেশি সেটার প্রেসার সবচেয়ে কম, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আমাদের হচ্ছে গিয়ে আরেকটা গ্রাফ, ঠিক আছে? এখন আমি এই গ্রাফটা যদি দেখি, তো এই গ্রাফটা হিসাব করা হয়েছে যে এটার মতোই, কিন্তু এক্ষেত্রে আমাদের টেম্পারেচারটা বসানো হয়েছে ডিগ্রি সেলসিয়াস স্কেলে। টেম্পারেচার এখানে ডিগ্রি সেলসিয়াস স্কেলে বসানো হয়েছে, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে আমাদের আয়তন বসানো হয়েছে। তো এক্ষেত্রে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ডিগ্রি সেলসিয়াসের সাথে হচ্ছে গিয়ে আমাদের আয়তনের সম্পর্ক আমাদের হচ্ছে গিয়ে সমানুপাতিক, কিন্তু এখানে একটা কিন্তু আছে। এক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে V=V0 প্লাস, ঠিক আছে, V0T/273। এই যে আমরা যদি একটু দেখি, এই যে V0 প্লাস V0T/273, এটা কিন্তু আমাদের হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের সাথে সম্পর্ক। সরাসরি V সমানুপাতিক T সম্পর্ক আমরা পাচ্ছি না। এখন এই সূত্রটাকে যদি আমি একটু এভাবে লিখি, V=V0/273 ইন্টু T প্লাস V0, তাহলে এটাকে আমি একটা সরলরেখা সমীকরণ y=mx প্লাস c তার সাথে তুলনা করতে পারবো। এক্ষেত্রে c হয়ে যাবে V0/273 হচ্ছে m বা হচ্ছে আমাদের ঢাল, আর x হচ্ছে আমাদের t, তার মানে x অক্ষ বরাবর যে টেম্পারেচার বসাইছে একটা চলক, আর v হচ্ছে y অক্ষ বরাবর বসাইলাম। তাহলে আমাদের দেখো তো এই যে প্লাস c আকারে থাকতেছে, এই প্লাস c আকারে না থাকতে এটা যদি y=mx হইতো তাহলে এটাকে মূলবিন্দুকে আমি সরলরেখা পাইতাম, কিন্তু যেহেতু এখানে প্লাস c আকারে V0 আছে, তার মানে আমাদের এটা হচ্ছে কি y অক্ষকে কেটে নেওয়া একটি সরলরেখা, y অক্ষকে ছেদ করা সরলরেখা, এবং এই ছেদবিন্দুর মান হবে V0। তার মানে টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেলসিয়াস তখন আমাদের আয়তন কিন্তু V0 রয়ে গেছে, 0 না। এই জন্য আমাদের এখানে হচ্ছে গিয়ে আমাদের y অক্ষকে ছেদ করতেছে।
তো কখন হচ্ছে আয়তন শূন্য হবে? আয়তন শূন্য হবে আমাদের যখন হচ্ছে কি হবে, টেম্পারেচার হবে -273। দেখো এই সূত্র যদি আমি বসাই, এই যে V = V0 প্লাস V0T ডিভাইড বাই 273, যদি -273 বসাই, দেখো তো আমি কি পাই, V0 ইন্টু -273 প্লাস 273 কাটা, তাহলে V0 কাটা যায়, তাহলে কি থাকে 0। তার মানে টেম্পারেচার যখন হবে -273 ডিগ্রি সেলসিয়াস, তার মানে পরম শূন্য তাপমাত্রা বা 0 কেলভিন তাপমাত্রা। তো 0 কেলভিন তাপমাত্রা বা পরম শূন্য তাপমাত্রায় কি হবে, আয়তন শূন্য হবে। এই জন্য আমি সরলরেখাটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি, তাহলে আমাদের 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস বা পরম শূন্য তাপমাত্রায় কি হয়, আয়তন শূন্য হয়। তো এই হচ্ছে আমাদের গ্রাফগুলো। তো আশা করি গ্রাফগুলো আমি বুঝতে পেরেছি। এই গ্রাফগুলো সবগুলো হচ্ছে আমাদের আইসোবারিক গ্রাফ, ঠিক আছে, সমচাপীয় গ্রাফ। তো এই ধরনের গ্রাফগুলো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। এবার লাস্ট যেই আমাদের গ্যাসের সূত্রগুলো সম্বন্ধে যে লাস্ট সূত্রটা আমরা জানবো, সেটা হচ্ছে আমাদের গেলোসাকের সূত্র, ঠিক আছে। তো গেলোসাকের সূত্র বা চাপীয় সূত্র আকারেও আমরা এটাকে জানি। তো চাপীয় সূত্র কি বলতেছে? চাপীয় সূত্র আমাদের হচ্ছে গিয়ে অনেকটা হচ্ছে চার্লসের সূত্রের মতোই। তো এটাকে আমি হচ্ছে পুরোপুরি চার্লসের সূত্রের মতো আর ভেঙে বুঝালাম না, আমি মেইন যেই পয়েন্টটা ওইটা আমি এখানে লিখে রাখছি। তোমরা বইয়ে চার্লসের সূত্রটা পড়ে নিতে পারবা চাপীয় সূত্রের মতোই। তো চাপীয় সূত্র থেকে যেমন আমরা পেয়েছিলাম যে ভি সমানুপাতিক টি, মানে হচ্ছে আয়তন আর তাপমাত্রা সমানুপাতিক, পরম তাপমাত্রা সমানুপাতিক কেলভিন স্কেলে। ঠিক একইভাবে চাপীয় সূত্রের ক্ষেত্রে আমরা পাই যে স্থির আয়তনে, তার মানে যদি আয়তন স্থির থাকে, ঠিক আছে, আমাদের যদি আয়তন যদি হয় স্থির থাকে, মানে সেই ক্ষেত্রে নির্দিষ্ট ভর তো সবসময় স্থির, কোনো গ্যাসের চাপ তার পরম তাপমাত্রা সমানুপাতিক হবে, মানে পি সমানুপাতিক হবে টি। এখান থেকে আমি লিখতে পারি হচ্ছে P = KT, কে হচ্ছে আমাদের আনুপাতিক ধ্রুবক। এখান থেকে আমি লিখতে পারবো P/T = K। তার মানে ভিন্ন ভিন্ন টেম্পারেচারে T1 তাপমাত্রা যদি টেম্পারেচার হয় P1 আর T2 টেম্পারেচার যদি হয় P2, তাহলে আমি লিখতে পারবো P1/T1 এই অনুপাত হবে P2/T2 এই অনুপাতের সমান, ঠিক আছে। এই যে P1/T1 = P2/T2। ওকে, তো এটার জন্য গ্রাফটা কিরকম হবে? একটা গ্রাফ এখানে আমি দেখিয়েছি যে টেম্পারেচারকে আমি হচ্ছে গিয়ে কেলভিন স্কেলের টেম্পারেচারকে যদি x অক্ষ বরাবর বসাই আর প্রেশারকে যদি y অক্ষ বরাবর বসাই, তাহলে আমরা হচ্ছে গিয়ে মূলবিন্দুগামী সরলরেখার গ্রাফ পাচ্ছি, ঠিক আছে, কিছু মূলবিন্দুগামী সরলরেখার গ্রাফ পাচ্ছি। এইবার এখন যদি ভিন্ন ভিন্ন, যেহেতু আয়তন স্থির, ভিন্ন ভিন্ন আয়তনের ক্ষেত্রে, মানে যেহেতু সম্পর্কের জন্য আয়তন স্থির থাকতে হবে, তো আয়তন যদি হয় ভিন্ন ভিন্ন, তাহলে আমাদের কী হবে, গ্রাফটাও কিন্তু ভিন্ন ভিন্ন হবে। তো এখানে আমাদের হচ্ছে V1, এটা হচ্ছে আমাদের V2, V3 আর হচ্ছে V4 আয়তনে 4টা গ্রাফ আমরা পেয়েছি। এখন যদি আমি বলি যে কোনটার আয়তন সবচেয়ে বেশি, কোন ক্ষেত্রে আয়তন সবচেয়ে বেশি, তাহলে আমি কি করব, একটা নির্দিষ্ট টেম্পারেচার নিয়ে নিচ্ছি, সেই টেম্পারেচারে আমি একটা সরলরেখা আঁকবো। তাহলে আমি 4টা ভিন্ন ভিন্ন পয়েন্ট পেলাম গ্রাফগুলোর মধ্যে। এখন আমি দেখব যে কোন পয়েন্টটাতে চাপ সবচেয়ে বেশি। যেখানে চাপ সবচেয়ে বেশি সেখানে আয়তন সবচেয়ে কম, তার মানে V1 এর আয়তন সবচেয়ে কম। আর যেখানে চাপ সবচেয়ে কম সেখানে আয়তন সবচেয়ে বেশি, তার মানে V4 এর আয়তন সবচেয়ে বেশি। তার মানে V1, V2, V3, V4 এইভাবে হচ্ছে সম্পর্কটা থাকবে। V4 এর আয়তন সবচেয়ে বেশি, তারপর V3, তারপর V2, তারপর V1। আচ্ছা, আশা করি হচ্ছে কি আমরা বুঝতে পেরেছি এই পর্যন্ত। এবার আমরা নেক্সট যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গ্যাসের সমন্বয় সূত্র, ঠিক আছে, যে আমাদের বয়েল, চার্লস আর আমাদের হচ্ছে কি গেলোসাকের সূত্র যদি সমন্বয় করি তাহলে আমরা কি পাই। আর তাছাড়া হচ্ছে গিয়ে এই সমন্বয় সূত্র থেকে আমাদের ঘনত্বের একটা সম্পর্ক আমরা হচ্ছে কি যাব। তো প্রথমে দেখো, বয়েলের সূত্র বলেছে যে যখন আমাদের টেম্পারেচার স্থির তখন V সমানুপাতিক 1/P, আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। আর চার্লসের সূত্র অনুযায়ী যদি হচ্ছে আমাদের প্রেসার স্থির থাকে, তার মানে V সমানুপাতিক T, আয়তন এবং তাপমাত্রা সমানুপাতিক। তো বয়েলের চার্লস সূত্র যদি সমন্বয় করি, তার মানে টেম্পারেচার আর P যদি দুইটাই পরিবর্তন ঘটে, সেক্ষেত্রে আমি লিখতে পারবো V সমানুপাতিক 1/P × T, তার মানে V সমানুপাতিক কি লিখতে পারবো, T/P, ঠিক আছে। এখান থেকে আমি লিখতে পারি যে V = K T/P, কে হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক। এখান থেকে আমি লিখতে পারি যে PV/T = K, এবং এখান থেকে আমি লিখতে পারি যে ভিন্ন ভিন্ন টেম্পারেচারে যদি আয়তন ভিন্ন হয় এবং চাপ ভিন্ন হয়, তার মানে T1 টেম্পারেচারে আয়তন হচ্ছে V1 আর চাপ হচ্ছে P1,
আর T2 টেম্পারেচার, আয়তন V2 আর চাপ যদি হয় P2, তাহলে তাদের অনুপাত P1 V1 বাই T1 আর P2 V2 বাই T2 তারা সবসময় সমান হবে এবং এটা হবে আনুপাতিক ধ্রুবক K এর সমান। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে আমাদের সমন্বয় সূত্র। আবার আমরা জানি যে ঘনত্বের সম্পর্ক হচ্ছে গিয়ে ঘনত্ব ইজ ইকুয়াল টু হচ্ছে ভর বাই আয়তন, ডি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই পি। এখান থেকে আয়তন ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ডি, তার মানে ভর বাই ঘনত্ব। তো আয়তনের জায়গায় যদি আমি ঘনত্বের সূত্র বসিয়ে দিই, P1 ইন্টু V1 এর জায়গায় বসালাম হচ্ছে গিয়ে ডাব্লিউ বাই D1। আমরা যেহেতু জানি হচ্ছে ভর স্থির, তাহলে ভরটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভিন্ন ভিন্ন টেম্পারেচারের জন্য কিন্তু ঘনত্ব চেঞ্জ হবে। ডিভাইড বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 আয়তনের জন্য এটা হবে হচ্ছে গিয়ে ডাব্লিউ বাই D2। ঠিক আছে, যেহেতু V ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ডি, তাহলে V1 এর জন্য হচ্ছে ডাব্লিউ বাই D1 আর V2 এর জন্য হচ্ছে ডাব্লিউ বাই D2, কারণ ডাব্লিউ তো স্থির, ভর তো স্থির। ডিভাইড বাই T2, এখান থেকে উভয় পাশে ডাব্লিউ যদি কাটা যায় তাহলে আমি পাচ্ছি P1 বাই D1 T1 ইজ ইকুয়াল টু P2 বাই D2 T2। এটা হচ্ছে ঘনত্বের সাথে চাপ এবং তাপমাত্রার সম্পর্ক। তো এটা দিয়েও কিন্তু আমরা ম্যাথ করব। আচ্ছা, তো আমাদের এই টপিকটা শেষ করার আগে আমাদের কিছু ব্যাপার জানা দরকার, যে আমরা যখন ম্যাথগুলো করার চেষ্টা করব তখন আমরা হচ্ছে কি তাপমাত্রা, চাপ, আয়তন এগুলো হিসাব করব। তো এগুলো কীভাবে হিসাব করব? ঠিক আছে, প্রমাণ তাপমাত্রা সেলসিয়াস স্কেল হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন স্কেল হচ্ছে 273 কেলভিন। ঠিক আছে, আর চাপের ক্ষেত্রে এই চাপকে বেশ কিছু এককে প্রকাশ করা হয়। যদি তুমি ধরো লিটার অ্যাটমসফিয়ার আমাদের হচ্ছে গিয়ে একক ইউজ করো, তাহলে চাপের একক হচ্ছে 1 ATM। ঠিক আছে, লিটার অ্যাটমসফিয়ার মানে কি? আয়তনকে লিটারে আর তাপমাত্রাকে যে চাপকে হচ্ছে কি অ্যাটমসফিয়ারে। তাপমাত্রা সবসময় কেলভিন স্কেলে আমরা ইউজ করবো, সবসময় কেলভিন স্কেল ইউজ করবো। ঠিক আছে, তো লিটার অ্যাটমসফিয়ার একক হচ্ছে যে আয়তনকে ইউজ করবো আমরা হচ্ছে লিটারে, আর হচ্ছে কি চাপকে ইউজ করবো হচ্ছে অ্যাটমসফিয়ার এককে। সেক্ষেত্রে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। আবার তুমি যদি এসআই একক ইউজ করো, এসআই এককে চাপের একক হচ্ছে প্যাসকেল। ঠিক আছে, তো সেক্ষেত্রে 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 101.325 কিলো প্যাসকেল। তার মানে 101.325 ইন্টু 10⁻³ বা 1.01325 ইন্টু 10⁵ প্যাসকেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এসআই এককে। এবং এটাকে ইজ ইকুয়াল টু আমাদের লেখা যায় যে আমাদের যেহেতু মাঝে মাঝে পারদ স্কেলে হচ্ছে চাপ হিসাব করা হয়, আমরা জানি যে একক এক বায়ুচাপ সমান হচ্ছে গিয়ে 760 মিলিমিটার পারদচাপ বা 76 সেন্টিমিটার পারদচাপ। তো এখানে 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে গিয়ে 760 মিলিমিটার পারদচাপ। ঠিক আছে, এটা কিন্তু এখানে দেওয়া আছে। অন্যদিকে আয়তন হিসাব করতে গেলে লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা আয়তন হিসাব করবো লিটারে। অন্যদিকে এসআই এককে আয়তন হিসাব করবো হচ্ছে গিয়ে মিটার কিউবে। তো এর ক্ষেত্রে আমাদের মিটার কিউব আর লিটারের মধ্যে সম্পর্ক হচ্ছে গিয়ে আমরা জানি 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1000 ডেসিমিটার কিউব। অন্যদিকে 1 ডেসিমিটার কিউব হচ্ছে কি আমাদের 1 লিটার। তার মানে 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু কত? 1000 লিটার ইজ ইকুয়াল টু 10⁶ সেন্টিমিটার কিউব। এই সম্পর্কগুলো আমরা একটু মাথায় রাখবো। ঠিক আছে, এই সম্পর্কগুলো যদি আমি মাথায় রাখি, আমি একটু ক্লিয়ার করে এইদিকে হচ্ছে গিয়ে লিখে দিই, তাহলে কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে গিয়ে ম্যাথ করতে সুবিধা হবে। ঠিক আছে, একটু ক্লিয়ার করে দিলাম, তোমরা একটু ভালো করে দেখানো। এসআই এককে আমরা চাপ হিসাব করবো প্যাসকেলে, আর লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা চাপ হিসাব করবো অ্যাটমসফিয়ারে। ঠিক আছে, চাপ হিসাব করবো অ্যাটমসফিয়ারে, এসআই এককে প্যাসকেলে আর লিটার অ্যাটমসফিয়ার এককে অ্যাটমসফিয়ারে। তাহলে যে 1 ATM ইজ ইকুয়াল টু 1.01325 10⁵ প্যাসকেল। অন্যদিকে লিটার অ্যাটমসফিয়ার এককে আমরা আয়তন হিসাব করবো লিটারে, আর এসআই একক হিসাব করবো মিটার কিউবে। 1 মিটার কিউব ইজ ইকুয়াল টু 1000 TM কিউব বা 1000 লিটার। এই দুটো সম্পর্কে যদি তোমরা মোটামুটি জানো, তাহলে কিন্তু আমরা সহজে হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এই সূত্রগুলো ইউজ করতে পারবো। মনে রাখবা, যখন আমি লিটার অ্যাটমসফিয়ার এককে ইউজ করবো তখন আমি আয়তন লিটার আর চাপ ইউজ করবো অ্যাটমসফিয়ার এককে, আর যখন আমি এসআই একক হিসাব করবো তখন আয়তন মিটার কিউবে আর চাপ হিসাব করবো আমি প্যাসকেলে। এতটুকু মনে রাখলে আমরা পারবো। তো চলো আমরা কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি। প্রথমেই যে প্রশ্নটা আসে খুবই সহজ একটা প্রশ্ন। রুয়েটে 2003-04 সালে এটা এসেছিল যে তাপমাত্রা স্থির রেখে 2000 মিলিমিটার পারদচাপে 1520 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটি গ্যাসকে 1 বায়ুমণ্ডলীয় চাপে আনা হলে গ্যাসটির আয়তন কত হবে? মানে 1 অ্যাটমসফিয়ারিক চাপে আনা হলে গ্যাসটির আয়তন কত হবে? খেয়াল করো, প্রথমেই দেওয়া আছে পারদচাপ P1 ইজ ইকুয়াল টু
2000 মিলিমিটার, আয়তন দেওয়া আছে V1 ইজ ইকুয়াল টু 1520 সেন্টিমিটার কিউব। এখন P2 সেকেন্ড চাপটা হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ারিক চাপ। 1 অ্যাটমসফিয়ারিক চাপ মানে কি? 1 অ্যাটমসফিয়ারিক চাপ আছে 760 মিলিমিটার পারদ চাপ। তো আমি যেহেতু এইটাও আছে মিলিমিটার এককে, এটাকে আমি মিলিমিটার এককে বসাবো, ঠিক আছে, পারদ চাপে বসাবো। আর V2 ইজ ইকুয়াল টু কত বের হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু V1 আছে সেন্টিমিটার কিউবে, V2 সেন্টিমিটার কিউবে আসবে, ঠিক আছে। তো V1 ইজ ইকুয়াল টু P2 V2, এখান থেকে আমি পাবো হচ্ছে গিয়ে V2 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে P1 V1 বাই P2। P1 কত আছে 2000 মিলিমিটার কিউব ইন্টু V1 আছে 1520 ডিভাইডেড বাই P2 আমি হিসাব করছি 760 মিলিমিটার। তো বসিয়ে দিলে আনসার আসবে হচ্ছে গিয়ে 4000 এবং একক হবে সেন্টিমিটার কিউব। কেন? কারণ হচ্ছে আমি এখানে V1 বসিয়েছি সেন্টিমিটার কিউব এককে। এটা গেল আমাদের প্রথম ম্যাথ, ঠিক আছে। খুবই ইজি একটা ম্যাথ, আশা করি একদম জাস্ট সূত্রতে বসিয়ে দেওয়া, জাস্ট আয়তন আমাদের হচ্ছে গিয়ে এককগুলো আমরা কীভাবে ইউজ করি সেটা বোঝানোর জন্য ম্যাথটা করা আর কি। আচ্ছা, তো সেকেন্ড যে আমাদের ম্যাথটা আছে এটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে, এটা হচ্ছে বুয়েটে এসেছিল 2009-10 সালে। তো এখানে বলা হচ্ছে একটা অক্সিজেন সিলিন্ডার 250 অ্যাটমসফিয়ারিক চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 125 অ্যাটমসফিয়ারিক চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন দ্বারা পূর্ণ করা হলো। গ্যাসটি কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? ঠিক আছে, কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। চাপ দেওয়া আছে আমাদের 125 অ্যাটমসফিয়ার হচ্ছে P1 প্রথম প্রাথমিক চাপ, আর টেম্পারেচার দেওয়া হচ্ছে আমাদের কত 27 প্লাস 273 মানে 300 কেলভিন। এখন আমাদের বের করতে হবে যে কত তাপমাত্রায় T2 ইজ ইকুয়াল টু কত যখন আমাদের P2 কত হবে 250 হবে বা 250-এর বেশি হবে। তো 250 ধরে নিব। আমি সূত্রটা বসাবো, দেখো তো কার মধ্যে সম্পর্ক, চাপ এবং তাপমাত্রার মাঝে। তার মানে P1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই T2। এখান থেকে আমি লিখতে পারি P2 ইজ ইকুয়াল টু P2 না, আমি T2 বের করবো। তাহলে T2 ইজ ইকুয়াল টু T2 ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের হবে P2 T1 বাই P1। P2 এর মান কত? P2 এর মান হচ্ছে 250 ATM ইন্টু T1 এর মান হচ্ছে 300 কেলভিন ডিভাইড বাই P1 এর মান হচ্ছে গিয়ে 125 ATM। তাহলে আমাদের T2 আসবে, যদি হিসাব করি 600 কেলভিন। তার মানে হচ্ছে গিয়ে 600 থেকে আমি হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে যেতে পারবো আশা করি। তো 600 কেলভিন হচ্ছে আমাদের আনসার। তো 600 কেলভিন যদি তাপমাত্রা পার হয়ে যায়, 600 কেলভিনে যদি বেশি তাপমাত্রা হয়, সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। ওকে, তো এবার যদি আমরা 3 নম্বর প্রশ্নটি দেখি। 3 নম্বর প্রশ্নে কিন্তু বুয়েটে 2008-9 সালে আসা একটি প্রশ্ন। তো 3 নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি কঠিন বস্তু সহ কোনো একটি গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াসে বর্ধিত করা হলে এর চাপ দ্বিগুণ এবং কঠিন বস্তু সহ আয়তন হয়ে যায় 59.3 সেন্টিমিটার কিউব। কঠিন বস্তুটির আয়তন নির্ণয় করো। দেখো এখানে কিন্তু তাপমাত্রা, চাপ, আয়তন তিনটা ব্যাপারে কিন্তু হচ্ছে গিয়ে তাপমাত্রা, চাপ, আয়তন, এই যে তিনটা আমাদের প্যারামিটার আছে, আমাদের হচ্ছে গিয়ে গ্যাসের যে প্যারামিটারগুলো আছে তিনটাই কিন্তু হচ্ছে পরিবর্তনশীল। তার মানে আমার এটা এই হচ্ছে গিয়ে প্রশ্ন সলভ করতে হচ্ছে সমন্বয় সূত্র দিয়ে। ঠিক আছে, সমন্বয় সূত্র দিয়ে। তো দেখি, প্রথমে টেম্পারেচার ছিল হচ্ছে T1। ঠিক আছে, T1 টেম্পারেচার এখানে আছে 27, তার মানে 27 প্লাস 300 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 273। যেহেতু আমরা হচ্ছে কেলভিন টেম্পারেচার হিসাব করবো, ম্যাথ সব কিছু আমরা করি হচ্ছে গিয়ে কেলভিন টেম্পারেচারে। তো আমি হচ্ছে কেলভিন টেম্পারেচার নিয়ে যাচ্ছি 27 প্লাস 273 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 300 কেলভিন। এটা হচ্ছে আমাদের টেম্পারেচার ছিল, প্রথমে এত টেম্পারেচার ছিল। আচ্ছা, কি বলছে দেখি। তাহলে T1 ইজ ইকুয়াল টু 300 কেলভিন। একটি কঠিন বস্তু সহ কোনো একটা গ্যাসের আয়তন 100 সেন্টিমিটার কিউব। আমাদের এই কঠিন বস্তুর আয়তনটা বের করতে হবে। তো ধরে নিলাম কঠিন বস্তুর আয়তন হচ্ছে x। ঠিক আছে, তাহলে গ্যাসের আয়তন কত এখন? তাহলে গ্যাসের আয়তন হচ্ছে আমাদের মোট আয়তন 100, তার মধ্যে 100 কিন্তু উপস্থিত। তাহলে গ্যাসের আয়তন আমি ধরে নিতে পারি V1 ইজ ইকুয়াল টু 100 থেকে -x।
এটা হচ্ছে গ্যাসের আয়তন, আর এটা হচ্ছে কঠিন বস্তুর আয়তন, দুইটা মিলে হচ্ছে 100। তাপমাত্রা 54 ডিগ্রি সেলসিয়াসে নেওয়া হয়েছে, ঠিক আছে, তাপমাত্রা নেওয়া হয়েছে 54 ডিগ্রি সেলসিয়াসে। তাহলে T2 হচ্ছে গিয়ে 54 প্লাস 273 কত আসে দেখো তো, আমাদের আসে হচ্ছে 327 কেলভিন। ওকে, 327 কেলভিন T2। এর চাপ হয়ে গেল দ্বিগুণ, চাপ দ্বিগুণ হয়ে গেছে মানে আগে যদি আমি ধরে নিই যে চাপ ছিল P1 P, ধরে হচ্ছে P ছিল প্রেশার প্রথমে এই 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাপমাত্রা যখন বর্ধিত করা হলো চাপ হয়ে গেল দ্বিগুণ, তার মানে চাপ P2 হচ্ছে গিয়ে 2P। ওকে, আর কঠিন বস্তুর সহ আয়তন হয়ে গেছে 59.3 সেন্টিমিটার কিউব, তার মানে এটাও কিন্তু কঠিন বস্তুর সহ আয়তন, তার মানে V2 হচ্ছে গিয়ে 59.3 মাইনাসের x। কঠিন বস্তুটির আয়তন নির্ণয় করতে হবে। এখন যদি আমি সূত্র বসাই, দেখো তো আমাদের P, V এবং T এর মধ্যে সূত্র, আমরা সম্বন্ধ সূত্র বসাবো P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এবার আমি হচ্ছে গিয়ে মানগুলো বসিয়ে দিই, এখানেই বসিয়ে দিই। P1 হচ্ছে P, আমরা দেখেছি V1 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 100 মাইনাস x, টেম্পারেচার হচ্ছে গিয়ে আমাদের 300 ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে গিয়ে চাপ হচ্ছে 2P, আয়তন হচ্ছে গিয়ে 59.3 মাইনাস x ডিভাইড বাই 327। এই যে P কাটা, তাহলে আমাদের এখানে যদি আমি আসি, আমি যদি দুই পাশ গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি PP যেহেতু কাটা, এক পাশে আসবে 327 ইন্টু 100 মাইনাস x ইজ ইকুয়াল টু 600, 300 ইন্টু 2 হয়ে যাবে 600, 600 ইন্টু 59.3 মাইনাস x। তো এখান থেকে আমি পাচ্ছি, যদি গুণ করে দিই তাহলে আমি পাচ্ছি যে 32700 মাইনাস 327x ইজ ইকুয়াল টু 59.3 ইন্টু, আমি যদি হচ্ছে গিয়ে 59.3 সাথে যদি আমি হচ্ছে 600 গুণ দিই তাহলে আমি পাবো হচ্ছে গিয়ে 35580 মাইনাস 600x। ঠিক আছে, তো এইবার হচ্ছে কি আমি কি করব, এই যে এই 600টাকে যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমি পাচ্ছি 600x মাইনাস 327x ইজ ইকুয়াল টু 35580 মাইনাস 32700। এখান থেকে যদি আমি x এর মানটা একদম হিসাব করে ফেলি সরাসরি, এই দুটোকে জাস্ট এই পাশটাকে বিয়োগ করে ভাগ দিব, x এর মান সরাসরি চলে আসবে হচ্ছে গিয়ে 10.55, আর আমাদের যেহেতু সবগুলো আয়তন হিসাব করেছে সেন্টিমিটার কিউবে, তাহলে আমাদের x এর মানটা আসবে হচ্ছে গিয়ে সেন্টিমিটার কিউব। আনসার, এটা কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, খেয়াল করো আমার এখানে কিন্তু হচ্ছে গিয়ে উভয় পাশে যে আয়তনটা আমি বসাচ্ছি সেই আয়তনটাই কিন্তু আমি এখানে পেয়ে যাব, কিন্তু খেয়াল রাখতে হবে উভয় পাশে যাতে আমি হচ্ছে গিয়ে একই একক আমি বসাই। তার মানে এদিকে যদি চাপ বসাই আমি হচ্ছে গিয়ে অ্যাটমসফিয়ারে, তাহলে এদিকেও চাপ বসাতে হবে আমাদের অ্যাটমসফিয়ারে। এদিকে যদি আমি আয়তন বসে হচ্ছে গিয়ে মিটার কিউবে, এদিকে বসাতে হবে মিটার কিউবে। এদিকে আমি বসেছি সেন্টিমিটার কিউবে, তাই এদিকে বসাচ্ছি সেন্টিমিটার কিউবে। সবসময় প্রশ্নে কিন্তু দুই পাশে এই সেন্টিমিটার কিউব দেওয়া থাকবে না, তখন কিন্তু আমার এগুলো হিসাব করে নিতে হবে। ঠিক আছে, এবার 4 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে কি আমাদের, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। বলা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.015 অ্যাটমসফিয়ারিক চাপে 850 সেন্টিমিটার কিউব অক্সিজেন গ্যাসকে পানির উপরিতলে সংগ্রহ করা হলো। টেম্পারেচার দেওয়া আছে T1 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের কত 30 প্লাস 273, তার মানে 303 কেলভিন। চাপ P1 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের 1.015 অ্যাটমসফিয়ার। অক্সিজেন গ্যাস আমাদের আয়তন হচ্ছে গিয়ে V1 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 850 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, সবই কিন্তু ঠিক আছে, কিন্তু আমাদের সমস্যাটা হলো হচ্ছে গিয়ে অক্সিজেন গ্যাসটাকে সংগ্রহ করা হয়েছে একটা ওয়ার্ড, পানির উপরিতলে। পানির উপরিতলে মানে হচ্ছে গিয়ে যখন অক্সিজেন গ্যাসটা বুদবুদ উঠছে তখন হচ্ছে এটাকে সংগ্রহ করা হচ্ছে। এই অবস্থায় যেই আমাদের অক্সিজেন গ্যাসটা সংগ্রহ করা হলো তার জন্য যে চাপটা হিসাব করা হয়েছে, এই চাপে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অক্সিজেন গ্যাস কত চাপ দিচ্ছে সেইটা, ঠিক আছে, আর অক্সিজেন গ্যাস কত চাপ দিচ্ছে সেটা আছে, তার সাথে যুক্ত আছে হচ্ছে আমাদের জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে, জলীয় বাষ্পের চাপ,
2.95 কিলোপ্যাসকেল দেওয়া আছে। তার মানে জলীয় বাষ্প যতটুকু চাপ দিচ্ছে সেটা আর অক্সিজেন গ্যাস যতটুকু চাপ দিচ্ছে সেটা মোট হিসাব হয়েছে হচ্ছে গিয়ে 1.015 অ্যাটমসফিয়ারিক চাপ। তো এখানে আমি এই যে P1টা আমি পাচ্ছি, এই P1 কিন্তু P1 আমি যে ধরে নিব যে অক্সিজেন গ্যাস এত চাপ দিচ্ছে, এটা কিন্তু 1.015 অ্যাটমসফিয়ারিক চাপ না, বরং 1.015 থেকে জলীয় বাষ্পের চাপটা বিয়োগ দিলে যত আসবে তত। ঠিক আছে, তা এখন জলীয় বাষ্পের চাপ যদি আমি বিয়োগ দিতে চাই, এখানে দেওয়া আছে হচ্ছে গিয়ে জলীয় বাষ্পের চাপ দেওয়া হচ্ছে গিয়ে 2.95 কিলোপ্যাসকেল। তো আমি যেহেতু এটা হচ্ছে গিয়ে কি করব, এই যে 1.015 অ্যাটমসফিয়ারিক চাপ থেকে বিয়োগ দিব। আচ্ছা, এটা আমি একটু এখানে হিসাব করি, একটু এখানে লিখি। এই চাপটা দেখো দেয়া আছে, চাপে কতটুকু চাপে 1.015 অ্যাটমসফিয়ারিক চাপে হচ্ছে আমাদের এটা মোট চাপটা হিসাব করা হয়েছে। তাহলে আমি এটা ধরে নিয়ে হচ্ছে P ইজ ইকুয়াল টু হচ্ছে 1.015 অ্যাটমসফিয়ারিক চাপ। এখানে আমাদের যদি ধরে নিই পি অফ অক্সিজেন, যদি ধরে নিই কিছু, এটা আমি হচ্ছে পি অফ অক্সিজেনটা আমি হিসাব করব, আর তার সাথে কে যুক্ত আছে, তার সাথে যুক্ত আছে হচ্ছে আমাদের কে পি অফ আমাদের হচ্ছে গিয়ে জলীয় বাষ্পের চাপ। ঠিক আছে, পি অফ H2O আছে। এখান থেকে যখন আমি পি অফ অক্সিজেনটা বের করতে যাব, পি অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু হবে পি মাইনাস পি অফ H2O। এখন পি অফ H2O দেয়া আছে হচ্ছে কি আমার কিসে, কিলোপ্যাসকেল এককে। ঠিক আছে, কিলোপ্যাসকেল এককে, কিন্তু আমাদের মোট চাপটা দেওয়া আছে অ্যাটমসফিয়ারিক এককে। তাহলে দুটোকে সেম এককে নিতে হবে। আমি মোট চাপটাকে যদি কিলোপ্যাসকেলে নিয়ে যাই তাহলে কি হবে 1.015 ইন্টু আমরা জানি এক অ্যাটমসফিয়ার মানে হচ্ছে 101.325 কিলোপ্যাসকেল মাইনাস হচ্ছে গিয়ে 2.95 কিলোপ্যাসকেল। তাহলে যদি আমি হচ্ছে এটা বিয়োগ করে দিই, আমি তাহলে হচ্ছে মূল মানটা পেয়ে যাবো। তাহলে এটা হচ্ছে অক্সিজেনের চাপ। ঠিক আছে, এটা কিন্তু অক্সিজেনের চাপ, এটাকে আমি লিখতে পারি হচ্ছে P1। এটাই ছিল আমাদের P1। ঠিক আছে, এই যে P1টা এটা কিন্তু এইটা। ওকে, এবার আমার কি করতে হবে, বের করতে হবে কি প্রমাণ অবস্থায় এর আয়তন এবং ভর। ঠিক আছে, প্রমাণ অবস্থায় এবং এর আয়তন এবং ভর নির্ণয় করব। তাহলে প্রমাণ অবস্থায় নির্ণয় করতে হলে আমার কি কি আছে, এখানে প্যারামিটার কি P1 আছে, আমাদের চাপ আছে, আয়তন আছে, টেম্পারেচারও আছে। তাহলে আমি সূত্র ইউজ করবো কোনটা, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এখন যেহেতু প্রমাণ অবস্থায় চাপের মান P2 হচ্ছে সবগুলো, এগুলো হচ্ছে প্রমাণ। তাহলে প্রমাণ অবস্থায় চাপ হচ্ছে কত 101.325 কিলোপ্যাসকেল, কারণ আমি এটা হচ্ছে কিন্তু এই যে কিলোপ্যাসকেল এককে কিন্তু আমি হিসাব করেছি। আয়তন কত, ঠিক আছে, আয়তন আমি বের করব আয়তনটা কত। আর টেম্পারেচার কত, টেম্পারেচার যেহেতু প্রমাণ অবস্থায়, তাহলে প্রমাণ অবস্থায় টেম্পারেচার হচ্ছে আমাদের কত বসাবো, আমি বসাবো হচ্ছে 273 কেলভিন প্রমাণ টেম্পারেচার বা 0 ডিগ্রি সেলসিয়াস। আমি যদি এখন মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, P1 ইজ ইকুয়াল টু হচ্ছে কি আমাদের 1.015 ইন্টু 101.325 কিলোপ্যাসকেল মাইনাস 2.95, এটা হচ্ছে আমাদের P1। ঠিক আছে, 2.95 এখানে ইন্টু আয়তন দেওয়া আছে কত 850 সেন্টিমিটার কিউব, 850 সেন্টিমিটার কিউব ডিভাইড বাই টেম্পারেচার হচ্ছে কি দেওয়া আছে 303 কেলভিন, 303 কেলভিন। এদিকে প্রমাণ চাপ দেওয়া আছে, প্রমাণ চাপ বসাবো 101.325 কিলোপ্যাসকেল, আয়তন আমি জানি না, আর টেম্পারেচার হচ্ছে 273 কেলভিন। এখানে যদি আমি সবগুলো যদি মান বসিয়ে দিই তাহলে কিন্তু আমি আয়তনটা পেয়ে যাব। যেহেতু এখানে আয়তন বসিয়েছি সেন্টিমিটার কিউব এককে, তাহলে আমাদের আয়তন আসবে হচ্ছে গিয়ে সেন্টিমিটার কিউব এককে। আয়তনটা যদি হিসাব করি তাহলে চলে আসে 765.456 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের আয়তন। ঠিক আছে, তাহলে আমি আয়তন পেয়ে গেছি। এবার আমি ভর নির্ণয় করব। ঠিক আছে, দেখো এটা কিন্তু প্রমাণ অবস্থায় আয়তন, তাই না? প্রমাণ অবস্থায় বা এসটিপিতে আমরা জানি যে 1 মোল গ্যাসের আয়তন। ঠিক আছে, আমি উপরের কথাগুলো একটু মুছে দিই, তাহলে আমি একটু জায়গা পাবো লেখার জন্য। এগুলো আশা করি এখন বুঝে গেছো। ঠিক আছে, আমি জায়গাটা একটু লেখালেখি করব। দেখো এসটিপিতে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে গিয়ে 22.4 লিটার। ঠিক আছে, আবার আমাদের হচ্ছে গিয়ে 1 লিটার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে আমাদের 1 ডেসিমিটার কিউব। ঠিক আছে, 1 ডেসিমিটার কিউব বা হচ্ছে গিয়ে
1000 সেন্টিমিটার কিউব। ওকে, 1 ডেসিমিটার কিউব মানে হচ্ছে 1000 সেন্টিমিটার কিউব। তাহলে 1 মোল অক্সিজেন গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, বা আমি লিখতে পারি তাহলে সেন্টিমিটার কিউব এককে 22,400 সেন্টিমিটার কিউব লেখা যায় না? যেহেতু 1 লিটার ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে 1000 সেন্টিমিটার কিউব, তাহলে 22.4 লিটার কত হবে? 22,400 সেন্টিমিটার কিউব। আবার 1 মোল গ্যাসের ভর হচ্ছে আমাদের কত? 1 মোল গ্যাসের ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে আমি লিখতে পারি যে 22,400 সেন্টিমিটার কিউবে 22,400 সেন্টিমিটার কিউব আয়তন অক্সিজেন গ্যাসের ভর 32 গ্রাম। ঠিক আছে, এটা কিন্তু এখন আমাদের মেইন ব্যাপারটা। তাহলে হচ্ছে গিয়ে 1 সেন্টিমিটার কিউবের জন্য কত হবে? 32/22,400 গ্রাম। তাহলে হচ্ছে আমাদের 765.456 সেন্টিমিটার কিউবের জন্য করতে হবে। ঠিক আছে, এটা গুণ দিয়ে হচ্ছে হিসাব হয়ে যাবে। তো আমি মোট হিসাব করে পাবো হচ্ছে গিয়ে 1.0935 গ্রাম। এটাই হচ্ছে আমাদের আনসার। ওকে, এই গেল আমাদের 4 নম্বর সমস্যা। এবার লাস্ট কোশ্চেন এই টপিক থেকে। লাস্ট যে কোশ্চেনটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের, এটাও একটা ইজি সমস্যা, যে 298 কেলভিন তাপমাত্রায় এবং এত চাপে কিলোপ্যাসকেলে দেওয়া আছে 1 মিটার ব্যাসার্ধের একটি বেলুনকে সমুদ্রের ভূপৃষ্ঠতল থেকে ছেড়ে দেওয়া হলো। একটি নির্দিষ্ট উচ্চতায় বেলুনের ব্যাসার্ধ 3 মিটার। ওই উচ্চতায় এবং 252 কেলভিন তাপমাত্রায় বেলুনের ভিতরে চাপ কত হবে? মানে P2 আমাদের বের করতে হবে। ঠিক আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে এখানে, এটা হচ্ছে আমাদের T2, এটা হচ্ছে আমাদের T1, এটা হচ্ছে আমাদের P1। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমাদের এখানে আয়তন দেওয়া নেই, দেওয়া আছে ব্যাসার্ধ। ঠিক আছে, বেলুনের ব্যাসার্ধ। তো বেলুনের আয়তন আমরা হিসাব করবো হচ্ছে গিয়ে 4/3। ঠিক আছে, 4/3 পাই আর কিউব দিয়ে আয়তন হিসাব করবো 4/3 পাই আর কিউব এই সূত্র দিয়ে। তো আমাদের প্রথম V1 তাহলে আমাদের হবে কত? V1 ইজ ইকুয়াল টু হবে 4/3 পাই 1 কিউব, আর V2 ইজ ইকুয়াল টু হবে তাহলে 4/3 পাই আমাদের কত? পরে আমাদের ব্যাসার্ধ হলো 3 মিটার, তাহলে 3 কিউব। প্রথমে ব্যাসার্ধ ছিল 1 মিটার, পরে ব্যাসার্ধ হলো 3 মিটার। তাহলে প্রথম আয়তন হচ্ছে 4/3 পাই 1 কিউব, আর যেটা হচ্ছে V2 ইজ ইকুয়াল 4/3 পাই 3 কিউব। এখানে আমি বেলুনটাকে একটা গোলক ধরে নিয়েছি। ঠিক আছে, বেলুন যদিও গোলকের মতো হয় না, তবে আমি হচ্ছে গোলক ধরে নিচ্ছি। তাহলে হচ্ছে কি আমাদের হিসাব করার জন্য, ঠিক আছে, আয়তন হিসাব করার জন্য 4/3 পাই আর কিউব দিয়ে। তো ঠিক আছে, যাই হোক, এখন আমাদের যদি আমি এখানে দেখো কি কি রাশিমালা আছে, টেম্পারেচার, ঠিক আছে, প্রেশার, আয়তন। তার মানে আমি সমন্বয় সূত্র ইউজ করবো। ঠিক আছে, তাহলে সূত্র যদি ইউজ করি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। মানগুলো যদি বসিয়ে দিই, P1 হচ্ছে কি আমাদের কত? P1 হচ্ছে প্রেশার দেওয়া আছে 101.325 কিলোপ্যাসকেল। আয়তন দেওয়া আছে 4/3 পাই আই। ঠিক আছে, পাই এখানে পাই 1 কিউব ডিভাইড বাই টেম্পারেচার হচ্ছে কত? 298 কেলভিন। অন্যদিকে P2 পরবর্তীতে আর কি যখন হচ্ছে উচ্চতায় উঠে গেছে, P2 দেওয়া আছে হচ্ছে আমাদের কত বের করতে হবে P2। ঠিক আছে, P2 দেওয়া আছে হচ্ছে গিয়ে 4/3 পাই 3 কিউব, আর হচ্ছে গিয়ে আমাদের টেম্পারেচার দেওয়া আছে 252 কেলভিন। তো আমি এগুলো যে সবগুলো মানি আমাদের দেওয়া আছে, জাস্ট আমাদের একটা মানি বাকি, সেটা আমাদের P2 মানটা কিন্তু আমি এখান থেকে হিসাব করলে বের হয়ে যাবে। যেহেতু আমাদের হচ্ছে গিয়ে প্রথম P1 আমি বসিয়েছি হচ্ছে কিলোপ্যাসকেল এককে, সেক্ষেত্রে P2 হচ্ছে বের হবে হচ্ছে গিয়ে কিলোপ্যাসকেল এককে। তো সেক্ষেত্রে আমাদের মানটা হবে হচ্ছে গিয়ে 3.173 কিলোপ্যাসকেল। এটাই কিন্তু হচ্ছে আমাদের আনসার। তো তাহলে আমাদের মোটামুটি হচ্ছে গ্যাসের সূত্র বলি, গ্যাসের যে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, গ্যালোসাকের সূত্র এবং সমন্বয় সূত্র রিলেটেড আমাদের ম্যাথ মোটামুটি শেষ। আমরা এবার চলে যাব গ্যাসের আরও কিছু সূত্র আছে, তার মধ্যে হচ্ছে অ্যাভোগাড্রোর সূত্র এবং হচ্ছে আমাদের হচ্ছে কি সার্বজনীন গ্যাস সূত্র। ঠিক আছে,
আদর্শ গ্যাসের সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমে চলে আসি অ্যাভোগাড্রোর সূত্র। বিজ্ঞানী অ্যাভোগাড্রো বলেছিল যে স্থির তাপমাত্রা এবং চাপে সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। ঠিক আছে, সমান আয়তনের সকল গ্যাসে সমান সংখ্যক অণু বিদ্যমান। এবং সেক্ষেত্রে এটাকে লেখা যায় কোনো গ্যাসের আয়তন যদি হয় ভি আর মোল সংখ্যা যদি হয় এম, তাহলে স্থির তাপমাত্রা এবং চাপে কী হবে? আমাদের আয়তন মোল সংখ্যার সমানুপাতিক। তো আবার আমরা জানি যে সে বলছে অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী সমান আয়তনের সকল গ্যাসের সমান সংখ্যক অণু বিদ্যমান। আবার আমাদের এসটিপিতে বা স্থির তাপমাত্রা এবং চাপে প্রতি 1 মোল গ্যাসের আয়তন সবসময় ধ্রুবক থাকে এবং এসটিপিতে এটা হচ্ছে 22.4 লিটার। তাহলে বলা যায় যে স্থির তাপমাত্রা এবং চাপে 1 মোল গ্যাসে সবসময় সমান সংখ্যক অণু বিদ্যমান, যে কোনো গ্যাস, যে গ্যাস হোক না কেন, এটা কিন্তু বলা যায়। এটা কিন্তু এখান থেকে আমাদের এসেছে যে 1 মোল গ্যাসে সবসময় সমান সংখ্যক অণু বিদ্যমান এবং যেই সংখ্যক অণুটা বিদ্যমান সেই সমান সংখ্যক অণুর নাম্বারটাকেই বলা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, অ্যাভোগাড্রোর সংখ্যা কি? অ্যাভোগাড্রোর সংখ্যা ছিল 1 গ্রাম অণু বা 1 গ্রাম পরমাণু বা 1 গ্রাম আয়ন, মানে হচ্ছে 1 মোল যে কোনো কিছুতে। ঠিক আছে, যথাক্রমে অণু, পরমাণু বা আয়ন, মানে 1 মোল যে কোনো কিছুতে যে পরিমাণ কণা বিদ্যমান থাকে সেটাকে বলা হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যা। ঠিক আছে, Na বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা। অ্যাভোগাড্রোর সংখ্যা হচ্ছে 6.023 × 10⁻23। তো সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে 1 মোল অণু গ্যাস তার গ্রাম আণবিক ভর হচ্ছে এসটিপিতে আয়তন 22.4 লিটার 6.023 × 10⁻23 অণু। এবং ঠিক আছে, এখান থেকে কিন্তু কিছু ছোটো ছোটো ম্যাথ করা যায়। তো এটা সম্বন্ধে আশা করি সবারই আইডিয়া আছে। তো এটা মোটামুটি তাড়াতাড়ি আমরা শেষ করে ফেললাম। এবার নেক্সট যে ব্যাপারটা আসে সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ। দেখো, গ্যাসের সূত্রাবলী থেকে আমরা পাই যে বয়েলের সূত্র বলেছে কি যে ভি সমানুপাতিক 1/p, চাপ এবং আয়তন পরস্পর ব্যস্তানুপাতিক। চার্লসের সূত্র অনুসারে ভি সমানুপাতিক টি, তার মানে আয়তন এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক। এখন অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে আয়তন সমানুপাতিক মোল সংখ্যা। ঠিক আছে, 1 মোল গ্যাসের আয়তন সবসময় সমান হবে, মানে মোল সংখ্যা সমান হচ্ছে আয়তন যদি বৃদ্ধি পায় তাহলে মোল সংখ্যা বৃদ্ধি পাবে। ঠিক আছে, মানে সমানুপাতিক সম্পর্ক। 1 মোলের ক্ষেত্রে আয়তন সমান, ঠিক আছে, 2 মোলের ক্ষেত্রে আয়তন বৃদ্ধি পাবে, মানে সমানুপাতিক সম্পর্ক। তার মানে হচ্ছে কোনো গ্যাসের আয়তন তার মোল সংখ্যা সমানুপাতিক। এতটুকু আমরা অ্যাভোগাড্রোর সূত্র থেকে পাই। এখন বয়েল, চার্লস আর অ্যাভোগাড্রোর সূত্র যদি আমি একসাথে করি তাহলে আমি লিখতে পারি যে ভি সমানুপাতিক 1/p × t × n। এখান থেকে আমি লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু, আমাদের যেহেতু সমানুপাতিক সম্পর্ক এখানে, তাহলে ভি ইজ ইকুয়াল টু কে × n × t/p। মানে কে হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, এখান থেকে আমি লিখতে পারি পি যদি দিকে নিই তাহলে পি ভি ইজ ইকুয়াল টু n kt। এখন এই কে হচ্ছে আমাদের একটা সমানুপাতিক ধ্রুবক। এখন যখন আমাদের আদর্শ গ্যাসের সমীকরণের ক্ষেত্রে এই কে প্রকাশ করা হচ্ছে আর দিয়ে। ঠিক আছে, সেক্ষেত্রে আর কে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। 1 মোল গ্যাসের ক্ষেত্রে মানে আমাদের কে এর মানই হলো আমাদের আর। ওকে, তো এখান থেকে আমি লিখতে পারি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখানে আমি এন এর জায়গায় আবার লিখতে পারি এন ইজ ইকুয়াল টু, আমরা কি জানি, ভর বাই আণবিক ভর, W/m। তাহলে পিভি ইজ ইকুয়াল টু W/m × RT। এখান থেকে আমি লিখতে পারি W/v। ঠিক আছে, ভিটাকে এদিকে নিলাম, W/v, আর পিভি এখানে আছে, RT-কে নিয়ে আসলাম এখানে। ঠিক আছে, W/v, m এদিকে চলে আসছে PM / RT। আবার W/v মানে হচ্ছে আমাদের ভর বা আয়তন মানে হচ্ছে ঘনত্ব, V ইজ ইকুয়াল টু W/v। তাহলে এখান থেকে আমি লিখতে পারি D ইজ ইকুয়াল টু PM/RT, মানে ঘনত্বের সূত্র। বেশ কিছু সূত্র কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে কিন্তু বেশ কিছু সূত্র কিন্তু আমরা পাই। তো যাই হোক, মেইন কথা হচ্ছে আমাদের বয়েলের সূত্র, চার্লস সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র একসাথে করলে আমি আদর্শ গ্যাস সমীকরণ পাই। রেজাল্ট হচ্ছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, এখানে আমাদের আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, এবং এটা সকল গ্যাসের জন্য এটার মান সমান। ঠিক আছে, এবং এটার মান ভিন্ন ভিন্ন রকম হয়। যদি SI একক হিসাব করি তাহলে আর এর মান হচ্ছে 8.314। যদি লিটার অ্যাটমসফিয়ার একক হিসাব করা হয় তাহলে আর এর মান হচ্ছে 0.0821। তো আমি যেই এককে আর এর মান বসাবো খেয়াল রাখতে হবে
বাকি সব কিছুর মান কিন্তু আমি সেই এককে বসাবো। তার মানে যে আর এর মান 8.314 বসাই, তার মানে আমি হচ্ছে গিয়ে চাপের মান বসাতে হবে প্যাসকেলে, আয়তনের মান বসাতে হবে মিটার কিউবে। আর এর মান যদি আমি 0.0821 বসাই, তার মানে চাপের মান বসাতে হবে আমার অ্যাটমসফিয়ারে, আয়তন বসাতে হবে আমার লিটারে। একটু আমি এই সব ব্যাপারে কিন্তু খেয়াল রাখবো, এর আগে একটু বলেছি আবার বললাম। তো এই হলো হচ্ছে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। ওকে, এবার তাহলে আমি আদর্শ গ্যাসের যদি কয়েকটা আমি হচ্ছে গিয়ে ম্যাথ করি। তো প্রথমে হচ্ছে আমাদের যেটা আসে সেটা হচ্ছে গিয়ে রুয়েটে 2015-16 সালে আসা একটি প্রশ্ন। এটি বলা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপে এবং 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 সেন্টিমিটার কিউব আয়তনে কতগুলো হিলিয়াম অণু থাকবে। ঠিক আছে, কতগুলো হিলিয়াম অণু থাকবে। আয়তনের সাথে আমাদের আয়তন থেকে অণুর সংখ্যা বের করতে হবে। কী কী দেওয়া আছে দেখো, বায়ুমণ্ডলীয় চাপ, ঠিক আছে, তার মানে হচ্ছে আমাদের দেওয়া আছে 1 অ্যাটমসফিয়ারিক চাপ, তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তার মানে হচ্ছে 300 কেলভিন, আয়তন দেওয়া আছে 1 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, আমার হিলিয়াম অণুর সংখ্যা বের করতে হবে। তো এখান থেকে আমি কি করতে পারবি, অণুর সংখ্যা আমার বের করতে হলে আমার আগে জানতে হবে মোল সংখ্যা কত। ঠিক আছে, মোল সংখ্যাকে যদি আমি হচ্ছে কি বের করে ফেলতে পারি, আমরা জানি 1 মোল গ্যাসে অ্যাভোগাড্রোর সংখ্যা সব পরিমাণ হচ্ছে কি আমাদের কি থাকে, অণু থাকে। ঠিক আছে, তাহলে অণুর সংখ্যা আমি শুধুমাত্র এটার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা গুণ দিলে আমি পেয়ে যাব। তো তাহলে আমি কোন সূত্র ইউজ করবো, আমি সূত্রটা ইউজ করবো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। ঠিক আছে, তো এখান থেকে আমি লিখতে পারি এন ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। খেয়াল করো আমার এখানে আর আমি কোন এককে বসাবো, যেহেতু আমার চাপ দেওয়া আছে অ্যাটমসফিয়ারিক এককে, আরটাকে আমার লিটার অ্যাটমসফিয়ারিক এককে বসাইলে আমার জন্য হবে কী হবে, সুবিধা হবে। সেক্ষেত্রে আমি চাপ বসালাম হচ্ছে 1, আয়তনটা আমি বসাচ্ছি, আর আমি হচ্ছে আর এর মান বসাবো হচ্ছে 0.081 লিটার অ্যাটমসফিয়ারিক এককে, টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। এবার আমি আয়তনটা লিটার অ্যাটমসফিয়ারিক এককে যদি বসাই, আয়তন বসাতে হবে হচ্ছে লিটার এককে। ঠিক আছে, আয়তনটা আমার বসাতে হবে কি এককে, লিটার এককে। এখন আমরা জানি 1 লিটার ইজুগলটা হচ্ছে 1 ডিএম কিউব, ইজুগলটা হচ্ছে কি 1000 সেন্টিমিটার কিউব। তার মানে 1 সেন্টিমিটার কিউব ইজুগলটা কত হবে বলতো, 10⁻³ লিটার। এখানে দেখা যাচ্ছে 1 সেন্টিমিটার কিউব আয়তন, তাহলে আমি এখানে বসাতে পারবো 10⁻³ লিটার। সবগুলো বসিয়ে দেওয়া হলো। আমি যদি গুণ সব কিছু হিসাব করি, তাহলে আমি হচ্ছে কি জাস্ট ক্যালকুলেটার মানগুলো বসিয়ে দিলেই আমার চলে আসবে 4.06 ইন্টু 10⁻5 মোল। এটা হচ্ছে আমাদের মোল সংখ্যা, 4.06 10⁻5 মোল। এখন অণুর সংখ্যা ইজ ইকুয়াল টু হবে হচ্ছে মোল সংখ্যা ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যা। ঠিক আছে, তাহলে আমি অণুর সংখ্যা পেয়ে যাব। মোল সংখ্যা দেওয়া আছে 4.06 ইন্টু 10⁻5, তার সাথে অ্যাভোগাড্রোর সংখ্যা যদি আমি গুণ করি 6.023 ইন্টু 10⁻23, এই কয়েকটি হচ্ছে আমাদের অণুর সংখ্যা। গুণ করে দিলে আমি পেয়ে যাব হচ্ছে গিয়ে 2.445 ইন্টু 10⁻19। ঠিক আছে, এটা কিন্তু আমাদের হচ্ছে কি অণুর সংখ্যা বের হয়ে গেল। এবার নেক্সট যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে একটি 5 লিটার আয়তনের পাত্রে, তার মানে ভি হচ্ছে 5 লিটার, 4 গ্রাম হাইড্রোজেন দেওয়া আছে এবং 7 গ্রাম নাইট্রোজেন আছে। মানে একটা 5 লিটার আয়তনে পাত্রে 4 গ্রাম হাইড্রোজেন এবং 7 গ্রাম নাইট্রোজেন আছে। তাপমাত্রা যদি হয় 50 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রা যদি হয় 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে টেম্পারেচার হচ্ছে গিয়ে 273 প্লাস 50, তার মানে হচ্ছে টেম্পারেচার হচ্ছে গিয়ে আমাদের কত 323 কেলভিন, 323 কেলভিন। পাত্রের চাপ কত, পাত্রের প্রেশার কত, আমাদের আয়তন, টেম্পারেচার, চাপ, ঠিক আছে, সব দেওয়া আছে। তাহলে আমি সূত্র বসাবো হচ্ছে গিয়ে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। এখান থেকে আমি চাপ হিসাব করবো পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই ভি, কিন্তু তার জন্য তো আমার এন লাগবে। এখন এন ইজ ইকুয়াল টু কত, দেখো দুইটা জিনিস দেওয়া আছে, হাইড্রোজেন দেওয়া আছে আর নাইট্রোজেন দেওয়া আছে। তো আমাদের মোট মোল সংখ্যা হবে হাইড্রোজেনের মোল সংখ্যা প্লাস নাইট্রোজেনের মোল সংখ্যা। হাইড্রোজেনের মোল সংখ্যা দেওয়া আছে 4 গ্রাম, 4কে আমি হাইড্রোজেন, আমরা জানি 1 মোল হাইড্রোজেনের ভর হচ্ছে 2 গ্রাম, তাহলে হচ্ছে গিয়ে 2 আণবিক ভর দিয়ে ভাগ দিব। নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আণবিক ভর হচ্ছে 14, তাহলে 14 দিয়ে ভাগ দিব। ঠিক আছে, তাহলে আমি কত পাচ্ছি, যদি হিসাব করি তাহলে আমি পেয়ে যাবো হচ্ছে গিয়ে 2.25 মোল। এখন আমি যদি মোল সংখ্যাটাকে এখানে যদি বসিয়ে দিই 2.25 ইন্টু, এখন দেখো আমি কোন এককে বসাবো, আমাদের
আয়তন দেওয়া আছে লিটারে, তাহলে আমার হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার এককে আর এর মান বসাবো। তাহলে আর এর মান বসালাম হচ্ছে গিয়ে 0.0821। টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে গিয়ে 323 কেলভিন। আয়তন হচ্ছে দেওয়া আছে 5 লিটার। তাহলে আমাদের হচ্ছে গিয়ে সব কিছু বসিয়ে দেওয়া আছে। জাস্ট আমি যদি ক্যালকুলেট করি তাহলে হচ্ছে আমার মানটা বেড়ে যাবে। ক্যালকুলেটার বসিয়ে দিলেই, আমি যদি হিসেব করি তাহলে মানটা বসিয়ে দিলে আমি পেয়ে যাব 11.933। এখন চাপের মান এক্ষেত্রে কী হবে, যেহেতু আমি লিটার অ্যাটমসফিয়ারিক এককে আমি সব কিছু মান বসিয়েছি, চাপের মান আসবে অ্যাটমসফিয়ারিক এককে 11.933 অ্যাটমসফিয়ার। এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, এটাই আমাদের আনসার। এইবার তাহলে আমাদের এই অঙ্কটা আমরা মোটামুটি আশা করি হচ্ছে কি সহজেই পারবো। এটাও কিন্তু বুয়েটে আসা 2017-18 সালে একটা প্রশ্ন। ঠিক আছে, তো খুবই রিসেন্ট এসেছিল। এইবার লাস্ট যে কোশ্চেন আমাদের আজকের টপিকে এবং আজকের লেকচারের শেষ কোশ্চেন, এটা বলা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে টেম্পারেচার দেওয়া আছে হচ্ছে গিয়ে 300 কেলভিন, একটি পাত্রে 18.5 গ্রাম অক্সিজেন গ্যাসকে নিয়ে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হলো। ঠিক আছে, তার মানে হচ্ছে T1 যদি 300 হয় তাহলে T2 হচ্ছে গিয়ে আমাদের কত হবে, 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করা হয়েছে। তার মানে 5 কেলভিন কিন্তু তাপমাত্রা বেড়েছে। তার মানে হচ্ছে গিয়ে 305 কেলভিন করা হলে কিছু পরিমাণ অক্সিজেন গ্যাস বেরিয়ে যাওয়ায় গ্যাসের চাপ পরিবর্তিত ছিল। তার মানে পি স্থির। ঠিক আছে, বেরিয়ে যাওয়া গ্যাসের ভর নির্ণয় করো। ঠিক আছে, আমরা জানি পিভি ইজুয়াল টু হচ্ছে এনআরটি। এখান থেকে আমি লিখতে পারি পিভি ইজুয়াল টু W/m/RT। ঠিক আছে, N ইজুয়াল টু W/m। এখানে হচ্ছে W হচ্ছে ভর আর M হচ্ছে গিয়ে আণবিক ভর। এখন এখান থেকে আমি লিখতে পারি যদি যেহেতু চাপ স্থির ছিল, P ইন্টু V1, ঠিক আছে, ইজুয়াল টু W1/m, যেহেতু অক্সিজেন গ্যাস আণবিক ভর স্থির, ইন্টু R ইন্টু T1। এটা হচ্ছে আমাদের একটা সূত্র প্রথমে ছিল। তারপর যখন টেম্পারেচার বৃদ্ধি করা হলো তখন P ইন্টু V2 ইজুয়াল টু W2, কিছু পরিমাণ গ্যাস বেড়ে গেল। ঠিক আছে, W2/m ইন্টু R ইন্টু T2। ঠিক আছে, লেখা যায়, রাইট? এখন আমরা জানি P1 V1 ইজুয়াল টু P2 V2। যেহেতু আমাদের এখানে চাপ স্থির, তার মানে উভয় বাক্য হচ্ছে গিয়ে P ইন্টু V1 ইজুয়াল টু P ইন্টু V2। তার মানে চাপ আমাদের যেহেতু স্থির, V1 ইজুয়াল টু V2, তার মানে হচ্ছে আমাদের আয়তন স্থির, তাই না? এখন তাহলে আমি 1 আর 2 নম্বরের মধ্যে যদি আমি তুলনা করি, ঠিক আছে, 1 আর 2 নম্বরের মধ্যে আমি তুলনা যদি করি তাহলে আমাদের V1ও কিন্তু স্থির, তাই না? তাহলে আমি লিখতে পারি P1, P আর B দুইটাই স্থির। তাহলে এই যে এটাও আর এটা দুইটাই কিন্তু আমাদের হচ্ছে কনস্ট্যান্ট, দুইটা হচ্ছে সমান। তাহলে আমি লিখতে পারি W1/m আর T1 ইজুয়াল টু W2/m আর T2। mm কাটা আর কাটা, এখান থেকে লিখতে পারি W2 ইজুয়াল টু W1 T1 ডিভাইড বাই T2। W1 কত আছে 18.5 গ্রাম, T1 দেওয়া আছে হচ্ছে 300 কেলভিন, ঠিক আছে, আর T2 দেওয়া আছে হচ্ছে আমাদের 305 কেলভিন। তো মানগুলো বসিয়ে দিলে আমি পেয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে 18.1967 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে W2। তার মানে এতটুকু অক্সিজেন কিন্তু আমাদের কোথায় আছে, পাত্রে রয়ে গেছে। তাহলে হচ্ছে কি আমাদের বেরিয়ে গেছে কতটুকু, সুতরাং বেরিয়ে গেছে is equal to 18.5 minus 18.1967 গ্রাম। ঠিক আছে, গ্রাম is equal to হচ্ছে 18.5 থেকে যদি আমি এটা বিয়োগ দিই তাহলে আমি পেয়ে যাবো 0.3033 গ্রাম। এই হচ্ছে আমাদের আনসার। খেয়াল করো, এই যে আমাদের প্রবলেমটা, এটাতে কিন্তু হচ্ছে আমাদের
ভর কিন্তু স্থির ছিল না, মানে পাত্রটা খোলা পাত্র ছিল এবং যেই কারণে হচ্ছে পাত্র থেকে কিছু পরিমাণ গ্যাস বের হয়ে গেছে। এম কিন্তু আমাদের স্থির ছিল না, এম স্থির নয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই সূত্রগুলো বসাতে হচ্ছে আমাদের হচ্ছে কি আমাদের যখন আমরা বসিয়েছি তখন আমাদের পিভি কিন্তু আমাদের ধ্রুবক ধরে বসিয়েছি, যদি আমাদের ভর স্থির ছিল না। মানে এই সূত্র ব্যবহারে কিন্তু কিছু বাধা আছে, তবু আমরা কিন্তু এই সূত্র ব্যবহার করে ম্যাথটা করতে পারি। আচ্ছা, যাই হোক, এই ছিল আমাদের হচ্ছে কি আজকের শেষ যে অঙ্কটা। তো এর মাধ্যমে আমাদের আজকের লেকচারটা মোটামুটি শেষ। আজকে আমরা মোটামুটি বয়েলের সূত্র, ঠিক আছে, চার্লসের সূত্র, তারপর হচ্ছে আমাদের গ্যালুসাকের সূত্র, ঠিক আছে, গ্যালুসাকের সূত্র, তো মোটামুটি এগুলো আমরা পড়েছি। তারপর আমরা পড়লাম হচ্ছে কি অ্যাভোগাড্রোস ল, ঠিক আছে, অ্যাভোগাড্রোস ল। তারপর আমরা পড়লাম হচ্ছে কি আমাদের সার্বজনীন গ্যাস সূত্র বা আদর্শ গ্যাস সূত্র। তো মোটামুটি আমাদের এই টপিকগুলো, প্রথমে গ্যাস রিলেটেড যত সূত্র ছিল মোটামুটি আমরা কিন্তু সবই মোটামুটি শেষ করেছি এবং এই সংক্রান্ত অনেকগুলো ম্যাথও দেখেছি। খুবই সহজ একটা পার্ট, এবং এই পার্টটা যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে আমাদের ফিজিক্সের যে ফার্স্ট পার্ট 10th অধ্যায় আমাদের হচ্ছে গিয়ে গ্যাসের যে হচ্ছে গিয়ে আমাদের অধ্যায়টা আছে সেটাও কিন্তু অনেকটুকু কভার হয়ে যায়। তো তোমরা একটু ভালো করে এটা পড়বে। আর আমি মোটামুটি অনেক ধরনের যত রকমের টাইপ আছে অনেকগুলো টাইপই দেখানোর চেষ্টা করেছি ম্যাথ। তো এগুলো যদি তোমরা ভালোভাবে করো আশা করি অনেকটুকু কভার হয়ে যাবে। আর বাকিটা তোমরা হচ্ছে গিয়ে অবশ্যই বই সলভ করবে, বই পড়বে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখেছি যে বুয়েটেও বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে, অন্যান্য ইঞ্জিনিয়ারিং ভার্সিটিতে প্রশ্ন আসে। তো আমরা আশা করি এই লেকচারটা ভালোভাবে ফলো করলে মোটামুটি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য এই পার্টটা কভার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আমরা নেক্সট ক্লাসে আবার দেখা হবে।